নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনারা শুনবেন লেখিকা শাশ্বতী চৌধুরীর কলমে সিআইডি অরিত্র সিরিজের কাহিনী পাপ। আজকের গল্পটি আমরা নিয়েছি প্রজ্ঞা পাবলিকেশন থেকে প্রকাশিত পাপ এই বইটির থেকে। বইটির পারচেসিং লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলবেন না। আজকের গল্পটির দৈর্ঘ্যের কারণে আমরা গল্পটিকে দুটি পর্বে বিভক্ত করছি। আজ আপনারা শুনবেন গল্পের প্রথম পর্ব। গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব আপনারা শুনবেন কাল দুপুর 12:45-এ। আর এখন কিন্তু আমাদের ইউটিউবের পাশাপাশি আমাদের শুনতে পারবেন স্পটিফাইতে। যদি এখন আমাদের স্পটিফাইতে ফলো না করে থাকেন তাহলে আগে গিয়ে স্পটিফাইতে ফলো করে দিন, কারণ ইউটিউবে গল্প আসার আগে প্রত্যেক শুক্রবার আমাদের গল্প কিন্তু চলে আসে স্পটিফাইতে। আর আপনারা যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা রেগুলারলি গল্প শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তারা প্লিজ করে দিন। তাহলে আর বেশি দেরি না করে শুরু করব আজকের গল্প, লেখিকা শাশ্বতী চৌধুরীর সিআইডি অরিত্র সিরিজের কাহিনী পাপ, প্রথম পর্ব। কাঁচা ঘুম চটকে গেলে বেজায় বিরক্ত লাগে আমার। এমনিও কাল শুতে শুতে একটু বেশি রাত হয়ে গিয়েছিল। জীবনে নিয়মানুবর্তিতার গুরুত্ব অপরিসীম, এই কথাটা আমি অক্ষরে অক্ষরে পালন করে থাকি। আমার দুর্বলতা বই। এছাড়া অবসর জীবনের একমাত্র আনন্দদায়ক যাপন আর কী বা হতে পারে? অকৃতদার একা মানুষের একমাত্র বিশ্বস্ত সঙ্গী মাত্রেই বই। কলকাতা থেকে নিয়মিত বই আনাই আমি। বইচই পূজাবার্ষিকীর উপন্যাসগুলি একে একে পড়ছিলাম। উপন্যাসের পালা শেষ হলে তবে গল্প এবং অন্যান্য লেখনীগুলো পড়ব। এটাই আমার অভ্যাস। আমি নিজে একজন অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর, তাই আমার প্রথম লক্ষ্য থাকে রহস্য উপন্যাস ও গল্পগুলো পড়ে ফেলা। আর এই করতে গিয়েই কাল নিজেই নিজের নিয়ম ভেঙেছি। পড়তে পড়তে হুঁশ ছিল না। রাত গভীর থেকে গভীরতর হতে চলেছে। এক নতুন লেখকের একটি চমৎকার উপন্যাস পড়ে ভারী আনন্দ পেয়েছিলাম। সেই নিয়েই ভাবতে ভাবতে কখন যে দু চোখের পাতা এক হয়ে এসেছিল। আচমকা ঘুমটা ভেঙে গেল। বিরক্ত মুখে কিছুক্ষণ সিলিংয়ের দিকে তাকিয়ে থাকলাম। আওয়াজটা কিসের হলো? আদৌ কোনো আওয়াজ হয়েছিল তো, নাকি পুরোটাই মনের ভুল? একটু অপেক্ষা করে আবার চোখ বন্ধ করলাম। ঘুমানোর চেষ্টা করতে থাকলাম। বয়স বাড়ছে, আর বয়সের সবচেয়ে বড় রোগ হলো নিদ্রাল্পতা। যদিও নিয়মিত যোগচর্চা করে থাকি বলে রোগবালাই তেমন স্পর্শ করতে পারিনি আমাকে, তবুও নিরবিচ্ছিন্ন ঘুমে যে কিঞ্চিত ব্যাঘাত ঘটেছে তা বেশ ভালোই টের পাই আজকাল। বয়স প্রায় 70 ছুঁই ছুঁই, আর বছর দুয়েক গেলেই ছুঁয়ে ফেলব। ইদানিং ঘুম বেশ পাতলা হয়ে এসেছে। চোখ বন্ধ করলেও চট করে নিদ্রাদেবী ধরা দেন না মোটেও। শব্দটা আবার কানে আসতেই উঠে বসলাম। বিষয়টা আর স্বাভাবিক লাগছিল না। কেমন যেন গোঙানির মতো আওয়াজ ভেসে আসছে মনে হচ্ছিল। বিছানা থেকে নেমে রাত পোশাক ভালো করে গায়ে জড়িয়ে নিলাম। বিছানার পাশে টর্চ রাখা থাকে, হাতে নিয়ে নিলাম। পুরনো অভ্যেস যাবে কোথায়? আগে সার্ভিস রিভলভার থাকতো হাতে, এখন সেটির অভাব পূরণ করি টর্চ জাতীয় কিছু দিয়ে। সন্দেহ এবং সাবধানতা এই দুই রক্তে মিশে গেছে আমার। তাড়াতাড়ি এসে সদর দরজা খুললাম। করিডোরে কেউ নেই।
শুধু হলদেটে আলোটা জ্বলছে টিমটিম করে। আমি থাকি দোতলায়, ফ্ল্যাট নাম্বার 2B-তে। প্রতিটি ফ্লোরে 4টি করে ফ্ল্যাট আছে। দরজা থেকে উঁকি ঝুঁকি দিয়েও কাউকে দেখতে পেলাম না। ফ্লোরের অন্যান্য ফ্ল্যাটগুলোর দিকে একবার পালা করে দেখলাম, অস্বাভাবিক কিছু নজরে এলো না। তাহলে আওয়াজটা এলো কোথা থেকে? পরপর দুবার ভুল শুনলাম। পায়ে পায়ে পিছু ফিরে এসে দরজাটা বন্ধ করতে যাব, তখনই একটা খটকা লাগলো। ওই দাগটা কিসের? আমার অভিজ্ঞতা এবং ষষ্ঠ ইন্দ্রিয় ঘণ্টার ধ্বনি দিচ্ছিল। চট করে দরজার পাশের র্যাক থেকে চাবিটা নিয়ে বেরিয়ে এলাম বাইরে। একটানে দরজা লক করে সন্তর্পণে পা বাড়ালাম। গুনে গুনে 7.5 পা এগোলেই নিচে যাওয়ার সিঁড়ি। সিঁড়ির মুখেই দেখলাম দেওয়ালের গায়ে মেটে লাল দাগ। দাগটা যেন ছিটকে গেছে কিছুটা। ভালো করে দেখতে গিয়ে থমকালাম। যা ভেবেছি ঠিক তাই, কাঁচা রক্তের দাগ। বিড়াল পায়ে এগিয়ে চললাম সিঁড়ির দিকে। নিচে যাবার পথে দেওয়ালের গায়ে মাঝে মাঝে রক্তের ছিটে লেগে আছে। দাগের ধরন দেখে মনে হলো কাউকে এখান থেকে মারতে মারতে নিয়ে যাওয়া হয়েছে সম্ভবত। কোথাও রক্তের ছিটে বেশি পরিমাণে, কোথাও বা নামমাত্র। দ্রুত গতিতে নিচে নেমে এলাম। দুর্ঘটনা হোক বা অপরাধ, আহত বা আততায়ী যেই থাকুক না কেন, নিশ্চয়ই বেশি দূর যেতে পারেনি। সিঁড়ি পেরিয়ে একতলায় এসে দাঁড়ালাম। কয়েক পা দূরেই মনে হলো কেউ যেন উপুর হয়ে পড়ে আছে। প্রায় দৌড়ে সেখানে পৌঁছে দেখলাম যা ভেবেছি তাই। একজন কম বয়সী নারী দেহ মুখ থুবড়ে পড়ে আছে। টর্চের আলো ফেলতেই বুঝলাম মেয়েটি বেঁচে নেই। খুব বাজেভাবে মেয়েটির পিঠে স্ট্যাব করা হয়েছে। আততায়ী যেই হয়ে থাকুক না কেন, যাবার সময় অস্ত্রটি সঙ্গে করেই নিয়ে গেছে। সামনের দিকে তাকালাম, তখন লোক জড়ো করা দরকার। মনে হলো কেয়ারটেকার অনিল টর্চ হাতে এদিকে এগিয়ে আসছে। গলা তুলে অনিলকে ডাকলাম, অনিল এদিকে, তাড়াতাড়ি এসো। আমার গলা শুনে তড়িঘড়ি ছুটে এলো অনিল। ধপাস করে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ শুনে সে নাকি ঘর থেকে বেরিয়ে এসেছিল। কি হয়েছে সেটা বোঝার আগেই আমার গলা শুনে কাছে আসতেই আঁতকে ওঠে অনিল। খুন হয়েছে অনিল, ইমিডিয়েট পুলিশে খবর দিতে হবে। আগে পুলিশ? অনিল, ভুলে যেও না আমিও পুলিশে চাকরি করতাম। নোটিশ বোর্ডে দেখো, লোকাল থানার নম্বর আছে। এক্ষুনি খবর পাঠাও থানায় আর সেক্রেটারিকে। বিল্ডিংয়ের বাকি লোকজনকে ডাকো। এখন ঘুমিয়ে থাকার সময় নয়। আর স্যার আপনি এখানেই? হ্যাঁ, এখানেই থাকবো। ফোন ঘরে রেখে এসেছি, না হলে আমি ফোন করতাম থানায়। এখন যতক্ষণ না পুলিশ আসছে আমি বডি ছেড়ে যাব না। বিল্ডিংয়ের বাকি লোকজনকে ডাকো অনিল, কুইক। ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল অনিল। আমি আবাসনের সেক্রেটারি হওয়ার পর থেকে আমার তদবিরেই নোটিশ বোর্ডে এমার্জেন্সি নম্বর হিসেবে থানা, দমকল, অ্যাম্বুলেন্স ইত্যাদি জরুরি পরিষেবার নম্বর লাগানো থাকে। কখন কিসের প্রয়োজন হয় কে বলতে পারে। তারপর অনিল থানায় খবর দিল। আমি বডির পাশে চুপ করে দাঁড়িয়েছিলাম। জানতাম লোকাল থানা খুব বেশি দূরে নয়। পুলিশ তৎপর হলে ঘটনাস্থলে পৌঁছতে মিনিট 5-এর বেশি লাগার কথা নয়।
পুলিশ এসে জায়গাটা ঘিরে না দেওয়া অবধি চিন্তা ছিল আমার। অতি উৎসাহী লোকজন কিছু স্পর্শ করে ফেলুক সেটা চাইনি। একজন সুনাগরিক হিসেবে কর্মজীবনের পরেও আমার দায়িত্ব থেকে যায়। বোঝার চেষ্টা করলাম মেয়েটি কে। পাশ দিয়ে ঘুরে টর্চ ফেললাম মুখের ওপর। মুখের একটা দিক রাস্তার ধুলোর ওপর ছিল এবং যে দিকটি উপরের দিকে ছিল সেটা চুলে ঢাকা, ফলত মুখ দেখা যাচ্ছিল না স্পষ্ট। মেয়েটির মাথায় কোঁকড়া চুল, গায়ের রং ফর্সা বলেই মনে হলো। একবার মনে হলো মেয়েটা আমার চেনা। একে কোথাও দেখেছি আগে, কিছুতেই মনে করতে পারছিলাম না। বয়সের সঙ্গে সঙ্গে কি মেমোরিও ফেল করে যাচ্ছে আমার? কে জানে কোথায় দেখেছি একে। মনে করার চেষ্টা করছি, আর সেই জন্য মাঝে মাঝেই বডির ওপর টর্চ ফেলে দেখছিলাম। বডির চারপাশে পায়চারি করতে করতে আচমকা কি মনে হতে টর্চ ফেললাম বডির পিঠের ওপর। বুঝলাম খুব ধারালো কিছু দিয়ে স্ট্যাব করা হয়েছে মেয়েটিকে। ছুরির আঘাত হতে পারে। টর্চের আলো মেয়েটির শরীরের ওপরে বোলাতে বোলাতে থামলাম বাম হাতের ওপর। মেয়েটির অনামিকায় যে আংটিটি আংশিক দেখা যাচ্ছে তাতে পাথরের রং নীল বলেই তো মনে হচ্ছিল। উঁকি মেরেও ভালো করে দেখতে পেলাম না। হাতের বেশিরভাগ অংশই শরীরের তলায় চাপা পড়েছিল। আচমকা মনে হলো মেয়েটির আঙুলের পাথরটি কি নীলা। চমকে উঠলাম। মেয়েটি কি আমাদের ফ্লোরের নীলাম মালহোত্রা? আমার শরীর খারাপ করতে শুরু করে দিয়েছিল, ঘাম দিচ্ছিল। নীলাম খুন হলো? কেন খুন হলো মেয়েটা? তখনই ভারী চাকার আওয়াজ কানে এলো। বুঝলাম পুলিশের গাড়ি ঢুকলো। আপনারা চলে এলেন, কিন্তু বিল্ডিংবাসীদের ঘুম ভেঙে নিচে আসার সময় হয়নি এখনো। এক নিঃশ্বাসে বলে থামলেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার পরীক্ষিত নাহা। তার বয়ান রেকর্ড করছে বান্দ্রা থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর। মে মাসের দুপুরবেলা মাথার উপর সূর্য জোরদার খেলা করছে। প্রখর দাবদাহে রাস্তাঘাট প্রায় শুনশান। পথ চলতেই সেলসম্যান বা হকার কারোরই দেখা পাওয়া যাচ্ছে না। পথের ধারে গুমটি দোকানগুলোরও শাটার টানা। দূরের একটি বড় গাছের তলায় দুটো কুকুর কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে। ছায়ায় বসেই তারা জিভ বার করে ধুঁকছে। ওদের সঙ্গে যেন সমগ্র ব্রহ্মাণ্ড ধুঁকছে। একটি অমনি ভ্যান দেবী দয়াল রোডের উপর অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে এসে দাঁড়াল। ভর দুপুরে ব্যাংকের কাস্টমার তেমন নেই বললেই চলে। আছে কয়েকজন হাতে গোনা কর্মচারী এবং অ্যাসিস্ট্যান্ট ব্যাংক ম্যানেজার। ম্যানেজার অসুস্থ হয়ে আপাতত ছুটিতে আছেন। নেহাত ব্যাংকে এসি আছে, তাই খানিক স্বস্তি। কিছুটা গা এলিয়ে হালকা হাসি তামাশার সঙ্গে রোজকার কাজকর্ম চলছে। সিকিউরিটি গার্ড রঘুরাও ব্যাংকের ভেতরেই দরজার কাছে একটি টুলে বসে আছে। এই গরমে বাইরে দাঁড়িয়ে পাহারা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এমন সময় ঝট করে দরজাটা খুলে গেল। কিছু বোঝার আগেই হুড়মুড়িয়ে কয়েকজন ঢুকে পড়ল ভেতরে। একসঙ্গে জনা ছয়েক ব্যক্তি তাড়াহুড়ো করে ঢোকার ফলে রঘুরাও একেবারে হকচকিয়ে গেল। সবেমাত্র তার একটু তন্দ্রা এসেছিল। এমন আচমকা প্রবেশের জের সামলে উঠে বাধা দেওয়ার আগেই সে নিজেকে পপাত ধরণীতলে আবিষ্কার করল। প্রবেশকারীদের একজন সজোরে ধাক্কা মেরেছে তাকে এবং অর্ধ ঘুমন্ত অবস্থায় তাল সামলাতে না পেরে সে চেয়ার সমেত একেবারে উল্টে পড়েছে। হতচকিত অবস্থা সামলে উঠে দাঁড়ানোর মুহূর্তে সে পুনরায় আবিষ্কার করল তার হাতের মরচে পড়া রাইফেল নামক অকেজো বস্তুটা গায়েব হয়ে গেছে। পরবর্তীতেই সেটা প্রবেশকারীদের একজনের হাতে শোভা পাচ্ছে। এইবারে প্রবেশকারীদের চেহারা মূর্তি দেখে রঘুরাওয়ের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে এলো। 6 জনের প্রত্যেকের মুখ কালো জাল কাপড়ে ঢাকা।
এবং প্রত্যেকের হাতে একটি করে আগ্নেয়াস্ত্র ধরা আছে। রঘুরাও দেখল দুজন মুখোশধারী ব্যাংকের সমস্ত সিসিটিভিতে কালো রঙে স্প্রে করে দিচ্ছে। আর ওর বুঝতে বাকি থাকলো না কি হতে চলেছে এখন। মুখ ফসকে বেরোনো মাত্রই ঘাড়ের কাছে দড়াম একটা বাড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল রঘুরা। কে যেন কলার ধরে টেনে ওকে তুলে বসিয়ে দিল মাটিতে। ঘাড়ে অসহ্য যন্ত্রণায় মুখ মেকে যাচ্ছে রঘুরামের। কানে এলো, রঘুরা ও মাথা তুলতে পারছে না সোজা করে। যন্ত্রণা মাথার মাঝখানে অবধি ছড়িয়ে যাচ্ছে। তার মধ্যেও সে বুঝতে পারছে মুখোশধারীরা ব্যাংকের সবাইকে যে যার কাজের জায়গা থেকে বার করে এনে দেওয়াল বরাবর লাইন করে দাঁড় করিয়ে দিয়েছে। একজন এসে প্রত্যেকের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিল। আরে কই ম্যানেজার কোথায়? একটা বাঁচখাই গলা শোনা গেল। প্রশ্ন কানে আসতেই সবার চোখ ঘুরে গেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ধীরাজ কাপসের দিকে। এই এই ম্যানেজার বাবু, রুপয়া কুঠে আয়ে? ভল্ট কোথায়? দিখাও দিখাও। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ধীরাজ কাপসের দিক থেকে কোনো সাড়া পাওয়া গেল না। সঙ্গী মুখোশধারীরা সবাইকে দেওয়ালের দিকে মুখ করে উবু হয়ে বসার আদেশ দিল। রঘুরাওকেও একজন ওইভাবে বসিয়ে দিল। রঘুরাওয়ের মাথা ঝনঝন করছে। সামনে সব কিছু ভীষণভাবে দুলছে। আশেপাশে সব কিছু কেমন ঝাপসা হয়ে আসছে। কাউন্টারের সামনে কেবল ধীরাজ কাপসে এবং ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বরের মুখোশধারী। বাকিরা অন্যদের পাহারা দিতে ব্যস্ত আছে। এই মুখোশধারী সম্ভবত দলনেতা। সে ধীরাজকে আবার প্রশ্ন করল, চাবি কুঠে? আরে বার করো চাবি। দেখো, চুপচাপ টাকা দিয়ে দিলে জানে বেঁচে যাবে। হ্যাঁ, নইলে এখানেই রক্তগঙ্গা বইবে, কিন্তু খুন কি না দিয়া। হ্যাঁ, সমাজলা? চাবি জানবীর কাছে। জানবি? কোন জানবি? ইধার আইয়ে মাতাজি। ডাক শুনে একটু রোগা করে একটি মেয়ে হাত তুলল। একজন ওকে হ্যাঁচকা মেরে তুলে হাত ধরে টেনে এনে দলনেতার সামনে দাঁড় করিয়ে দিল। দলনেতা জাহ্নবীর আপাদমস্তক তীক্ষ্ণ চোখে জরিপ করতে করতে সামনে হাতটা পেতে দিল। ভ্যাবাচাকা খেয়ে জাহ্নবী তাকালো দলনেতার দিকে। চাবি কুঠে? লাও। ভয় ফ্যাকাশে হয়ে যাওয়া মুখে জাহ্নবী একবার ধীরাজের পাংশু মুখের দিকে তাকিয়ে পর মুহূর্তেই দলনেতার দিকে তাকিয়ে ইশারা করল দূরের একটি কিউবিক্যালের দিকে। ওইখানে জ্বরে। তো নিয়ে এসো জানবিজি। ওই ওয়েট করা ব্যাপারটা আমার না পছন্দ একেবারে। দলনেতা ইশারা করতে জাহ্নবীর হাত ধরে টেনে ওকে কিউবিক্যালের কাছে নিয়ে গেল একজন মুখোশধারী। পিঠের উপর বন্দুকের নল ঠেকাতেই থরথর করে কাঁপতে শুরু করলো জাহ্নবী। কাঁপা কাঁপা হাতেই কোনো রকমের ড্রয়ার খুলে চাবির গোছা বার করলো সে। এক লহমায় চাবির গোছা ছিনিয়ে নিল বন্দুকধারী। তারপর জাহ্নবীকে টানতে টানতে ধীরাজের পাশ দিয়ে আগের জায়গায় নিয়ে যেতে থাকলো। ততক্ষণে জাহ্নবীর নজরে পড়েছে ধীরাজের টেবিলের নিচের ড্রয়ার খুলে একটা মোবাইল বার করেছে। শিউরে উঠল জাহ্নবী। ধীরাজের দিকে তাকিয়ে ইশারায় বারণ করার চেষ্টা করলো সে, কিন্তু ধীরাজ সেদিকে দেখলে তবে তো। ধীরাজ না দেখলেও জাহ্নবীর দৃষ্টি দলনেতার নজর এড়ালো না। সে ধীরাজের একদম কাছে এসে ফিস ফিস করে বলে উঠল, তো তু কাজ করতা হ্যাস? হ্যাঁ, জানের পরোয়া নেই? ফ্যামিলি আছে তো বাড়িতে? হ্যাঁ, सबको लेके एक साथ मरना है क्या? ধীরাজের হাত থেকে ফোনটা খসে পড়ল। কেঁপে উঠল সে। দলনেতা ওর কলারটা এমনভাবে খামচে ধরল যেন বিড়াল ছানার ঘাড় ধরেছে ছুঁড়ে ফেলে দেবে বলে। কানের কাছে মোলায়েম সরে বলল, ভোল্ট কোথায়? চল চল। এক ধাক্কা মারল ওর পিঠে। পড়তে পড়তেও নিজেকে সামলে নিল ধীরাজ। আর কোনো উপায় নেই। চাবির গোছা চলে গেল দলনেতার হাতে। ধীরাজের মাথার উপর বন্দুক তাক করা। কোনোভাবেই আর এই লুটপাটকে আটকানোর উপায় নেই। ধীরাজ এগিয়ে চলল ভল্টের দিকে। দলনেতার সঙ্গে আরও দুজন এগিয়ে চলল। একজন ভল্ট রুমের প্রবেশপথে থাকা সিসি ক্যামেরাটা কালো রং করে দিল। ভল্ট রুমে ঢুকে দলনেতা ধীরাজকে নির্দেশ দিল ভল্ট খুলতে। পিঠে ঠেকানো আছে বন্দুকের নল। ভয়ে হাত পা কাঁপছে ধীরাজের। ধীরে ধীরে সে নির্দেশ পালন করল। উপস্থিত বাকি দুজন মুখোশধারীর একজন ধীরাজের দিকে একটা বস্তা ছুঁড়ে দিল।
দলনেতার কণ্ঠস্বর কানে এলো ধীরাজের। টাকাগুলো বস্তায় ঢোকা, হাত লাগা, হাত লাগা। রক্তশূন্য মুখে ধীরাজ একবার তাকালো দলনেতার দিকে। তাকানোর বদলে পিঠে জোর একটা খোঁচা খেলো বন্দুকের। আর কোনো উপায় নেই ধীরাজের। অন্যদের সঙ্গে সেও বস্তায় টাকা ভরতে শুরু করলো। কিছু মিনিটের মধ্যেই খালি হয়ে গেল ভল্ট। ধীরাজ দীর্ঘশ্বাস ফেলল। না জানি এরপর কত জবাবদিহি করতে হবে তাকে। আবার বন্দুকের নলের একটা খোঁচায় ভাবনায় ছেদ পড়ল তার। পিছন ফিরে বস। নির্দেশ এলো। ধীরাজ অবাক হলো কিছুটা। সে বুঝতে পারছে না এরা ওকে নিয়ে কি করতে চাইছে। ওর মাথা কাজ করছে না। ধীরাজের হতভম্ব অবস্থা দেখে সজোরে ধাক্কা মারল তাকে। আরে কি বললাম, কানে গেল না? ভোল্টের দিকে ফিরে হাঁটু মুড়ে বস, হাত মাথার উপর। কুইক। ধীরাজ চুপচাপ নির্দেশ পালন করল। এছাড়া আর উপায় বা কি আছে? দলনেতার ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা ফুটে উঠেই মিলিয়ে গেল। ধীরাজের মাথা তাক করে রিভলভার তুলল অপর একজন মুখোশধারী। চারপাশ ভয়ঙ্কর রকমের নিস্তব্ধ। এতক্ষণ একাধিক ভারী জুতোর আওয়াজ পাওয়া যাচ্ছিল। ধীরাজকে ভোল্টে নিয়ে যাওয়ার পর থেকে আর সেই আওয়াজ পাওয়া যাচ্ছে না। কতক্ষণ সময় পেরিয়ে গেছে জানা নেই। দেওয়ালের দিকে মুখ করে মাথার পিছনে হাত রেখে মাথা নিচু করে উবু হয়ে বসে আছে সকলে। নিঃশ্বাস প্রশ্বাসের শব্দও বুঝি ধরা দিচ্ছে না কানে। শুধু দেওয়াল ঘড়িটি নির্বিচ্ছিন্নভাবে বেজে চলেছে টিকটিক করে। প্রথম মাথা ঘোরালো জাহ্নবী। চোখে পড়ল রঘুরাওয়ের দিকে। ঘাড় কেতরে একই রকম অদ্ভুতভাবে বসে আছে রঘুরাও। ক্ষিপ্র বেগে রঘুরাওয়ের দিকে ছুটে গেল সে। জাহ্নবীর দেখা দেখি আরও দু একজন মাথা ঘুরিয়ে তাকালো। দেওয়ালের দিকে ফিরে বসে থাকা বাকিরাও ঝটপট উঠে দাঁড়ালো সেই দেখে। रघु चाचा बेहोश हो गए हैं, क्यों डॉक्टर डाको एक्षुनी प्लीज। জাহ্নবীর আর্তনাদে ছুটে এলো দুজন। রঘুরাওকে ধরাধরি করে সোফায় শুইয়ে দেওয়া হলো। জাহ্নবী এক দৌড়ে টেবিল থেকে জলের বোতল তুলে এনে রঘুরাওয়ের চোখে মুখে জল ছেটাতে শুরু করলো। এক তীক্ষ্ণ ভয়ার্ত চিৎকার কানে আসতেই সবাই ঘুরে তাকালো পিছনের দিকে। প্রবীণ রানে হাঁপাতে হাঁপাতে ছুটে আসছে, চোখে মুখে আতঙ্ক মাখা। क्या हुआ, क्या हुआ? রঘুরাওকে ছেড়ে সকলে ঘিরে ধরেছে তখন প্রবীণকে। প্রবীণ প্রবল হাঁপাচ্ছে। তার মধ্যেই সে আঙুল তুলে দেখায় ভল্টরুমের দিকে যাওয়ার পথ। ধীরাজ, ধীরাজ, বলো কি হয়েছে ধীরাজের? ওদিকে যে ডাকাতগুলো কখন চলে গেল? ধীরাজকে সঙ্গে নিয়ে চলে গেল নাকি? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। জাহ্নবী সহ ভল্টরুমের দিকে ছুটল দুজন। ভেতরে প্রবেশ করেই চমকে উঠল। সমস্ত ক্যাশ গায়েব এবং নিচে মাটিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ধীরাজ কাপসে উপুর হয়ে পড়ে আছে। মাথা ডান দিকে কাত করা, কপালের পাশ দিয়ে রক্তের ধারা বয়ে চলেছে। হেডশট। তমাল এবং রাজীব ভালো করে ঘুরে দেখছে জায়গাটা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতি এবং খুনের কেস। যথারীতি লোকাল পুলিশের প্রাথমিক তদন্তের পর কেসটা এসেছে সিআইডির হাতে। খুব মন দিয়ে সমস্ত ব্যাপারগুলো পর্যবেক্ষণ করছে দুজনে। ভল্টরুমে গিয়ে মৃতদেহের পাশে উবু হয়ে বসে চারপাশ খুঁটিয়ে দেখতে দেখতে তমাল ঘাড় ঘুরিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো রাজীবের দিকে। ফরেন্সিক কত দূর? অন দ্য ওয়ে, কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। ওকে, সবাই উপস্থিত আছো তো? তমাল এবার প্রশ্নটা ছুঁড়ে দিল লোকাল থানার অফিসার সুজয় কুণ্ডুর উদ্দেশ্যে। হ্যাঁ স্যার, কাউকে বেরোতে দিইনি। খালি ওই দারোয়ানের অবস্থা বেজায় খারাপ বলে হাসপাতালে পাঠানো হয়েছে। লোকটা অজ্ঞান হয়ে গেছিল। তমাল আবার মন দিল বডির উপর। মাথার পিছন থেকে গুলি ফুঁড়ে গেছে, একেবারে কপাল ফুটো করে বেরিয়ে গেছে গুলিটা। তার মানে এখানেই আশেপাশে কোথাও পাওয়া যাবে সেটা। ভল্টের ভেতরে ভালো করে চেক করা দরকার। আপাতত ফরেন্সিক টিম না আসা অবধি বিশেষ কিছু স্পর্শ করতে চাইছি না। চলুন বাকিদের সঙ্গে কথা বলে আসা যাক। আর আপনি কি জানতে পারলেন একটু ব্রিফ করুন। স্যার, এতগুলো টাকার ব্যাপার, ফেডারেল ব্যাংকের কেস, তার ওপর খুন, তাই খবর পেয়ে
এখানে এসে কেসের গুরুত্ব বুঝেই আপনাদের খবর দেওয়া হয়েছে। ওসি স্যারের নির্দেশ অনুযায়ী কাজ করছি। প্রত্যক্ষদর্শী যারা ছিল দারোয়ান ছাড়া এখানে সকলেই উপস্থিত। বেশি কিছু জানার সুযোগ পাইনি। ভীষণ ভয় পেয়ে আছে সবাই। তবে স্যার, যারা এসেছিল সবাই মুখোশ পড়েছিল, চেহারা বোঝার উপায় ছিল না কোনো। ফুটেজ দেখেছেন আপনি? কিছু পেলেন? দেখে কোনো লাভ হয়নি স্যার, সব কালো করে রেখে দিয়েছে। স্টিল কালেক্ট করতে হবে। থ্যাঙ্কস টু ইউ, টাইমলি খবর দিয়েছিলেন আমাদের। প্লেজার স্যার, আপনাদের কাজে লাগতে পারলে খুব ভালো লাগবে। অবশ্যই। ভল্টরুমের বাইরে এসে তমাল দেখল উপস্থিত সকলে অ্যাটেনশন মুড নিয়ে দাঁড়িয়ে আছে। মুখে আতঙ্ক এবং দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। তমাল এসে দাঁড়ালো হলের মাঝ বরাবর। সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে একটা চেয়ার টেনে বসলো। এখন আপনাদের ভয়ের কোনো কারণ নেই, বসুন সবাই। আমার কিছু প্রশ্ন আছে, আপনারা যে যা জানেন আমাকে বলবেন। তারপর আমি দরকার হলে 1 বাই 1 প্রশ্ন করব। ওকে? উপস্থিত সকল কর্মচারী ইতস্তত করে যে যার আসন গ্রহণ করল। সিআইডি অফিসারের অভয়দানে তাদের চোখ মুখের খুব একটা পরিবর্তন হলো না। তমালের নির্দেশে প্রত্যেকে এক এক করে নিজের পরিচয় দিতে শুরু করেছে। ইতিমধ্যে ফরেন্সিক টিম এসে পৌঁছেছে। রাজীব ওদের সঙ্গে নিয়ে ভল্টরুমের দিকে এগিয়ে গেছে। তমাল একজনকে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলতে বলল। প্রতিটি বয়ান সে রেকর্ড করে নিচ্ছে। পুরো ঘটনা শোনার পরে তমাল জাহ্নবীর দিকে তাকালো। জাহ্নবী, আপনার সঙ্গে ডাকাতের সরাসরি কথা হয়েছিল, তাই তো? ইয়েস স্যার, একজনের সঙ্গেই কথা হয়েছিল আমার। কেমন দেখতে ছিল লোকটা? মুখ তো ঢাকা ছিল স্যার, কিছুই দেখতে পাইনি। ওই কালো জাল আর তার উপরে মাস্ক, চেনার কোনো উপায় ছিল না। সকলেই তাই? হ্যাঁ, সকলেই তাই। এমনকি ওদের হাতে কালো গ্লাভস ছিল, জামা প্যান্ট জুতো সবই কালো রঙের ছিল। লোকটার চেহারা কেমন ছিল? রোগা, মোটা, লম্বা, বেটে? লম্বা আর মাঝারি টাইপের চেহারা ছিল। বাকিদের সবার দিকে তেমন খেয়াল করিনি স্যার, তবে বেটে কেউ ছিল না, মোটাও কেউ ছিল না স্যার। আর কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া কিছু নোটিস করেছিলেন? লোকটার ভয়েস স্যার, লোকটার ভয়েস না কিরকম ফ্যাসে, মানে ভাঙা ধরনের ছিল। ও ছাড়া আর কেউ কথা বলছিল না? না স্যার, আর একজন কথা বলেছিল। রঘুরাও চাচাকে ধমকি দিচ্ছিল একজন, ভারী ছিল গলাটা। ইয়ে স্যার, প্রবীণ ঠিক বলেছে, মনে পড়েছে এবার। এই দুইজনের ভয়েস আমরা শুনেছি, বাকি সবাই মোটামুটি ইশারাতেই কথা বলছিল। ওকে, ভল্টরুমের দরজা কিভাবে খোলা হয়? ইলেকট্রনিক পাসওয়ার্ড দিয়ে খুলতে হয় স্যার, প্লাস আঙুলের ছাপও লাগে। ভল্টরুমের পাসওয়ার্ড কে জানে? ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্যার, ওদের আঙুলের ছাপই ভল্টরুমের দরজা খুলতো। আজ ম্যানেজার আসেনি, না হলে ম্যানেজার এলে হয়তো ধীরাজের প্রাণ বেঁচে যেত, কিন্তু ম্যানেজার বাঁচত না। আর ইউ শিওর যে ম্যানেজার বাঁচত না? তাই তো মনে হলো স্যার। মুখোশধারী লোকটা ধীরাজকে ম্যানেজার বাবু বলে ডাকছিল। ও হয়তো ভেবেছিল ধীরাজই ম্যানেজার। আপনারা কেউ ভুল ভাঙিয়ে দেননি? না, মাথার ওপর বন্দুক তাক করা ছিল, দেওয়ালের দিকে মুখ করে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছিল আমাদেরকে। পিছনে কি হচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না স্যার, বলার মতো অবস্থা ছিল না স্যার আমাদের কারোর। ম্যানেজার আসেনি কেন? ম্যানেজারের ফুড পয়জনিং হয়েছে স্যার। গরম এত, তার মধ্যে এমনিতেই পেটের অসুখে ভোগেন উনি, তাই 2 দিন হলো ম্যানেজার সাহেব আসছেন না। ভল্টরুমের ভেতরে কি হয়েছিল? আমরা তো জানি না স্যার, আমাদের সবাইকে বসিয়ে রেখে দিয়েছিল। ধীরাজ একাই গেছিল ডাকাতদের সাথে। ওখানে কি হয়েছে আমরা সেটা কেউই জানি না। গুলির আওয়াজ পাননি কেউ? না স্যার, আমরা কোনো শব্দই পাইনি। এমনকি ডাকাত দল কখন বেরিয়ে গেল সেটাও বুঝতে পারিনি। বন্দুক ধরে ডাকাতগুলো আমাদের পেছনেই দাঁড়িয়েছিল। কখন যে চুপচাপ কিভাবে বেরিয়ে গেল ওরা, আমরা কেউই বুঝতে পারলাম না স্যার। আর কোনো এক্সিট আছে? পিছনের দিকে একটা দরজা আছে, কিন্তু সেটা তো সবসময় লক করাই থাকে, সেটা একদমই ব্যবহার করা হয় না। আর সেই দরজাটা এখনও লকড, খোলা নেই। আমরা দেখেছি দরজা বন্ধ আছে। ঠিক আছে, দরজাটা আমরা চেক করে নিচ্ছি। আর
ধীরাজের বাড়ি কোথায় আপনারা কেউ চেনেন? ধীরাজ তো এখানে একটা মেসে থাকতো, ওর বাড়ি গ্রামে। সেখানে ওর মা ছাড়া আর কেউ নেই। ঠিকানা জানেন? গ্রামের বাড়ির ঠিকানা ওই অফিসের রেজিস্টারে পাওয়া যাবে। আর আমি মেসের খবরটা জানি, আমি নিজেও সেখানেই থাকি। ঠিক আছে, আপনারা প্রত্যেকেই আপনাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে আমাকে দিন। ম্যানেজারের ফোন নাম্বারটাও দেবেন। আর বাই দ্য ওয়ে, সিসি ক্যামেরার ফুটেজ চাই। এনভিআর দেবেন আমাদের। স্যার, এনভিআর তো নেই, ডিভিআর আছে। সে কি, আপনারা এখনও প্রাগৈতিহাসিক টেকনোলজি ব্যবহার করছেন? এখনও ডিভিআর, এনভিআর নেই? না স্যার, টাকা স্যাংশন হয়ে গেছে, আপগ্রেডেশনের ডেটটা ফিক্স হয়ে গিয়েছিল, কিন্তু তার আগেই যে এরকম কিছু হয়ে যাবে আমরা বুঝতে পারিনি স্যার। কি করে? এসব জিনিসে লেট করে কেউ? যাই হোক, যা আছে তাই দিন। তাছাড়া যথেষ্ট মানসিক চাপে আছেন, আপনারা বাড়ি গিয়ে বিশ্রাম করুন। আপাতত কেউ শহর ছেড়ে যাবেন না, যে কোনো দরকারে আপনাদের ডাকতে পারি। সবাই মাথা নেড়ে সম্মতি জানালো তমালের প্রস্তাবে। তমাল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ফরেন্সিক টিম তখন তার কাজ করছে। তমালকে দাঁড়াতে দেখে রাজীব হাতে একটা পলিথিনের প্যাকেট নিয়ে এগিয়ে এলো। প্যাকেটের মধ্যে একটা বুলেট। ভল্টের ভেতরে এটা ছিল। যেভাবে বডি পড়ে আছে দেখে মনে হয়েছিল এটা ওখানেই পাওয়া যেতে পারে। আচ্ছা, ধীরাজের ডিটেলস কিছু পেলে পকেট থেকে? ওয়ালেটে আধার কার্ড, প্যান কার্ড আর এটিএম কার্ড আছে। অল্প কিছু টাকাও আছে। ওগুলো লাগবে, ডিভিআর কালেক্ট করে নিও। সবই তো কালো, কি পাবো জানি না। ওই কালোর ভেতর থেকেই ঠিক আলো খুঁজে বার করবে অরিত্রদা। যা বলেছ। বডি ফরেন্সিক টিমের জিম্মায়। আমাদের কাজ আপাতত এখানে শেষ। গিয়ে রিপোর্ট করি এবার বসকে। কেসটা ভালোই পেঁচালো। সবার কথা শুনে যা বুঝলাম, ডাকাতি করেছে বিনা বাধাতেই। প্রাণে মারতে গেল কেন ধীরাজকে? সেটা খুঁজে বার করাই তো আমাদের কাজ। পেঁচালো না হলে কি আর সিআইডির তলব পড়ে? শুনলাম পেছনে একটা দরজা আছে, ওটা একবার চেক করা দরকার, তারপরে ফিরবো। হ্যাঁ, চলো দেখে নিই। তারপর তুমি এগিয়ে যাও তমাল। ফরেন্সিকের কাজ শেষ হলে আমি ওদের সঙ্গে বেরিয়ে যাব। অরিত্রদার মিটিং নিশ্চয়ই এতক্ষণে শেষ হয়েছে। এদিকের কাজ সেরে চটপট হেডকোয়ার্টারে পৌঁছে রিপোর্ট করতে হবে। আপাতত ওয়ার্ল্ড সিল করতে হবে, ব্যাংকও কিছুদিন বন্ধ থাকবে। রাজীবকে সঙ্গে নিয়ে পিছন দিকের দরজার সন্ধানে এগিয়ে গেল তমাল। সিনিয়র অফিসারদের সঙ্গে জরুরি একটা মিটিংয়ে আটকে পড়েছিল অরিত্র। রাষ্ট্রায়ত্ত ব্যাংক ডাকাতির কেসের দায়িত্ব এসে পড়েছে তার উপর, অথচ মিটিংয়ে উপস্থিত থাকাও জরুরি ছিল। তাই তমাল আর রাজীবকে ঘটনাস্থলে পাঠিয়ে দিতে হয়েছে। একবার নিজেও যাবে সে ঘটনাস্থলে। নিজের চোখে পুরোটা না দেখলে চলে না অরিত্র। আপাতত তমালের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ তথ্য জেনে নেওয়া জরুরি। কি কেস তমাল? কেস দুটো, ফেডারেল ব্যাংকে ডাকাতি এবং যাবার আগে একজনকে প্রাণে মেরে গেছে ডাকাত দল। ও আচ্ছা, তো সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে? গেছে, কিন্তু তাতে লাভের লাভ কিছুই হবে না। ঠিক 30 থেকে 35 সেকেন্ডের মাথায় সবকটা ক্যামেরায় ব্ল্যাক স্প্রে করে দিয়েছে, যাতে ওখান থেকে কিছুই না পাওয়া যায়। তবুও ওগুলো ভালো করে দেখা একবার দরকার। কিছু না কিছু তো পাওয়া যাবেই। চান্স কম দাদা। লোকগুলো মাস্ক পরেছিল, মাথা থেকে পা অবধি কালো পোশাকে ঢাকা ছিল, হাতে কালো গ্লাভস, মুখে কালো জাল আর কালো মাস্ক। এমনকি পিছন ফিরে দাঁড়ালেও যে মাথার পেছনের অংশ দেখতে পাবে সেই চান্সও রাখেনি। শুরুতেই সব কালো করে দিয়েছে। তার মানে রেকি করেই এসেছে, না হলে সিসিটিভির পজিশন খুঁজে বার করে এত জলদি স্প্রে করা পসিবল হতো না। তুমি ফুটেজ চালাও, দুজনে মিলে একবার ভালো করে খুঁটিয়ে দেখি। অরিত্র নির্দেশে তমাল ল্যাপটপের ফুটেজ চালিয়ে দিল। মন দিয়ে দেখতে দেখতে অরিত্র নিজের মনে বলে উঠল, ভালো রকম হোমওয়ার্ক করে এসেছে, দেখেছ? ভালোভাবে রেকি করে তবেই কাজে নেমেছে। তোমার এক কাজ করো তো, সিমিলার কেস কিছু পাওয়া যায় কিনা চটপট দেখো। মন বলছে এরকম ডাকাতি প্রথম কেস নয়। একবার চেক করে আমাকে জানাও ঝটপট, এরকম ডাকাতি আর কোথায় কোথায় হয়েছে। ওকে দাদা, আমি দেখছি। আমি ততক্ষণ ভালো করে ফুটেজ দেখি। তুমি খবর কালেক্ট করে চলে এসো তাড়াতাড়ি। তমাল দ্রুত পায়ে বেরিয়ে গেল কেবিন ছেড়ে।
অরিত্র এক চুমুকে কফির তলানিটুকু গলায় ঢেলে ঠক করে কাপটা পাশে রেখে স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঘণ্টা তিনেক পরে ঝড়ের গতিতে যখন অরিত্রর কেবিনে এসে ঢুকল তমাল, তখন অরিত্র অন্য একটি কেসের ব্রিফ পড়তে ব্যস্ত। তমালকে দেখে অরিত্র ইশারা করল বসতে। টেবিলের উপরে থাকা জলের গ্লাস এগিয়ে দিল সে তমালের দিকে। আরে বাবা, এ কি হে, হাঁপাচ্ছ তো? আরে জল খাও আগে। আরে আরে না দাদা, ঠিক আছে। কি ঠিক আছে? তেইশটা চেপে কাজ করছিলে নাকি? আচ্ছা, কিছু পেলে? ইন্টারেস্টিং ব্যাপার, আগের 3টে এরকম কেস পেয়েছি দাদা, তবে তবে সবগুলোই সাবার্ব এরিয়ায় ঘটেছে। শুধু এই 4 নম্বর মুলুন কেসটা একদম মেইন সিটিতে। কি কি মিল পেলে ওই কেসগুলোয়? পুরো সেম দাদা, ডাকাত দল কালো পোশাকে আপাদমস্তক মুড়ে প্রবেশ করেছে। ঠিক 6 জন করে ডাকাত উপস্থিত প্রতি কেসে। আর ব্যাংকে ঢুকে শুরুতেই যত জলদি সম্ভব সিসি ক্যামেরায় ব্ল্যাক স্প্রে করে পুরো ঢেকে দিয়েছে সব। ওকে, তাহলে ওদের কাজের প্যাটার্নটা এরকম। প্রতিটা ফুটেজ কালেক্ট করে ভালো করে খেয়াল করতে হবে তামাল। ওদের প্যাটার্নটা আরও ভালো করে বোঝা দরকার। প্যাটার্ন প্যাটার্ন হ্যাঁ, মানে রিপোর্ট খুঁটিয়ে দেখেছি, ব্যাংকে ঢোকার ওই ঠিক প্রথম 32 থেকে 45 সেকেন্ডের মধ্যে কালো স্প্রে করেছে ওরা। ওই অল্প সময়ের ফুটেজে প্যাটার্ন পাওয়া তো অসম্ভব। বহুত চালু দল। বেশ, আচ্ছা তমাল, আমরা অন্যভাবে ভাবি। এরা যতই শরীর ঢাকা দিয়ে আসুক না কেন, যেটুকু ফুটেজ আমরা পাচ্ছি তাতে ডাকাত দলের বডি স্ট্রাকচারটা আন্দাজ করা সম্ভব, তাই না? আমরা সফটওয়্যার ইউজ করে একটা সম্ভাব্য চেহারার খোঁজ পেতেই পারি। এই যেমন হাইট, সাইজ, বডি ফ্রেম, এগুলো তো জানা যাবে। এরপর সবকটা ফুটেজ পাশাপাশি রেখে মিলিয়ে দেখে ধরে ধরে এই সম্ভাব্য চেহারাগুলো খুঁজে বার করতে হবে। কতটা সিমিলারিটি পাওয়া যাচ্ছে সেটা খুঁজে দেখতে হবে আমাদের। ওকে দাদা, এটা একটু টাইম লাগবে মনে হচ্ছে। আমাকে সমস্ত লোকাল থানাতেও কন্ট্যাক্ট করতে হবে, ফুটেজগুলো কালেক্ট করে সেগুলো নিয়ে বসতে হবে। এক্সপার্ট হেল্প লাগবে। আমি জানি, 24 ঘন্টা তাও ম্যাক্সিমাম। এর মধ্যে কাজটা সেরে নাও তামাল। তোমরা সুবিধা মতো টিম করে নাও, চারপাশে লোক লাগিয়ে ফুটে জানিয়ে নাও। ফরেন্সিক কি বলছে সেটা রাজীবকে ফলো আপ করতে বলে দাও। আর তোমার সঙ্গে কমলেশকে রেখো। মিনওয়াইল আমি একবার ঘটনাস্থল থেকে ঘুরে আসব। একা যাবে? ঘুরে আসি একবার। আচ্ছা, লোকাল থানার অফিসারের নামটা কি যেন? সুজয় কুণ্ডু। অরিত্র আর কোনো উত্তর দিল না। তমাল আসার আগে যে কেসের ফাইলটা পড়ছিল সেটাই আবার হাতে তুলে নিল। অরিত্রকে এক ঝলকে দেখে তমাল বেরিয়ে এলো কেবিন থেকে। অরিত্ররা সঙ্গে থেকে কাজ করতে বেশি পছন্দ করে সে। তাড়াতাড়ি সমস্ত ইনফো কালেক্ট করে নিতে পারলে এরপর দাদার ছায়াসঙ্গী হয়ে থাকতে পারবে তমাল। কমলেশ, রেকর্ড রুমে চলে এসো, আর্জেন্ট। তমাল অরিত্রর কেবিন থেকে বেরিয়েই ফোনে ধরল কমলেশকে। কেস ফাইলগুলো পাশাপাশি খুলে বসল তমাল। কমলেশ এসে গেল। ওকে কেসের রেফারেন্স দিয়ে তমাল বলল, তুমি কেস রিলেটেড আর কোনো ইনফো পাও কি না খুঁজে বার করো। আমি ওই 3টে থানার ওসিকে ফোন করে ফুটেজ কালেক্ট করার ব্যাপারটা দেখছি। তারপর যথাস্থানে লোক পাঠিয়ে ডিভিআর বা এনভিআর যা পাওয়া যায় সেগুলো নিয়ে আসতে হবে। সময় নেই, বুঝলে, একদম সময় নেই হাতে। পরের কয়েক ঘন্টা কেটে গেল ঝড়ের গতিতে। ফাইনালি রাতের মধ্যে সবকটা ফুটেজ কালেক্ট করা পসিবল হয়েছে, সেটাই অনেক। তন্ময়কে ডেকে পাঠানো হয়েছে। তন্ময় ভৌমিক এইসব কাজের নাম্বার 1 এক্সপার্ট এবং অরিত্রর প্রিয় পাত্রদের মধ্যে একজন। অরিত্র সবসময় চেষ্টা করে এফিশিয়েন্ট বাঙালি থাকলে তাকেই টিমে নিয়ে নিতে। এখন রাত জেগে ফুটেজগুলো কম্পেয়ার করে বার করতে হবে কি কি মিল আছে। মিল পেলেই সফটওয়্যারে ফেলে সম্ভাব্য চেহারা খুঁজে বার করতে হবে। দেরি না করে কাজে বসে গেছে তমাল, তন্ময় এবং কমলেশ। মাঝে মধ্যে টুকটাক গল্প, হাসি সবই চলছে। একটা ব্যাপার কি লক্ষ্য করে দেখেছো? সব কটা কেসেই ব্যাংকে ঢুকে আগে সিসিটিভিটা ব্লক করে দিচ্ছে। ওটাই তো, 30 থেকে 45 সেকেন্ডের টাইম পাচ্ছি আমরা। তার মধ্যেই যা বার করার করতে হবে। তবে ভল্ট রুমের সিসিটিভিতে স্প্রে করা হয়েছে প্রতিটা কেসেই। ভল্ট রুমে পড়ে গেছে, তাই ওই কাজটা পরেই হয়েছে। কোথাও কোনো সিমিলারিটি পাচ্ছ তন্ময়? এই যে এই লোকটাকে একটু ভালো করে দেখো। স্ক্রিনে আঙুল রেখে একজন কালো পোশাকে ঢাকা চেহারা দেখালো তন্ময়। এইবার দেখো সবকটা ফুটেজে
আমি নির্দিষ্ট কয়েকটা জায়গায় স্টপ করেছি। প্রতিটা ফুটেজে এই একই চেহারা। দেখো কি কমন দেখাচ্ছে তো? বাকি চেহারাগুলোতে কিন্তু তেমন কোনো মিল নেই। এই একটা লোক প্রত্যেকটা জায়গায় কমন। তার মানে এটাই পালের গোদা। এর মাথা থেকেই এমন প্ল্যানের উদ্ভব হয়েছে। এর চেহারাটা কেমন হতে পারে সেটাই একবার দেখতে হবে। চেহারাটা তন্ময় বার করুক, ততক্ষণ তুমি আর কমলেশ একবার সবকটা থানার ওসিদের ফোন লাগাও। ডাকাতি হওয়ার ঠিক আগের দিন থেকে শুরু করে তার আগের 1 মাস সময়সীমা অবধি ব্যাংকের সমস্ত ফুটেজ আমাদের চাই। চেনা কণ্ঠস্বর শুনে সবার মাথা ঘুরে গেল। অরিত্রদা কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে, চোখ স্থির স্ক্রিনের দিকে। তুমি বাড়ি যাওনি? আরে কি বলছো? এটা সবাই কাজ করছে আর আমি বাড়ি গিয়ে ঘুমোবো? তোমরা চটপট ফোন লাগাও। খুব বেশি রাত হয়নি এখনো, ওদের বলো কাজে নেমে পড়তে। বলে দাও যে ওরা ঠিক একটা দিন সময় পাবে। কাল ফার্স্ট আওয়ারে ব্যাংকে গিয়ে সমস্ত ফুটেজ কালেক্ট করবে ওরা, আর কাল বিকেলেই আমার সব ফুটেজ চাই। ভেরি ডিফিকাল্ট দাদা, লোকাল থানা কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে, এত জলদি ওরা পাবে? এই ফুটেজ বার করতেই অনেক টাইম নষ্ট হয়েছে। ম্যাক্স টু ম্যাক্স পরশু সকাল। আমার টেবিলে পরশু সকাল 10টার মধ্যে সব ফুটেজ চাই, সেভাবে ইনস্ট্রাকশন দাও। সিআইডি হেডকোয়ার্টার পাঠিয়ে দিতে বলবে ওদের। আমি ততক্ষণ তন্ময়ের সঙ্গে বসছি। তমাল ইশারা বুঝে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। কমলেশ ও তমালের দেখা দেখে দাঁড়িয়ে পড়েছে। অরিত্র তমালের চেয়ার টেনে তন্ময়ের পাশে বসলো। পুরোনো ফুটেজ থেকে ইনফো কালেক্ট করতে মোটামুটি টাইম লাগবে। আচ্ছা, তুমি এক্স্যাক্টলি কি চাইছো বলো তো? দেখো, প্রতিটা কেসে কমন পাচ্ছি একটা লোককে, বাকিদের চেহারায় তেমন মিল নেই, তাই তো? হ্যাঁ। তার মানে এই একটা লোকই এই কাজগুলো করাচ্ছে, আর বাকিদের সম্ভবত ভাড়া করে আনা হচ্ছে। কোনো একটা পার্টিকুলার দলের কাজ নয়, প্রতিবার নতুন নতুন টিম তৈরি করা হচ্ছে। ঠিকই বলেছ। তার মানে কি বলো তো? পালের গোদাটা ভালোভাবে হোমওয়ার্ক করে তবে মাঠে নামছে। ইয়েস, কোথায় কোথায় সিসি ক্যামেরা আছে সেটা যথেষ্ট ভালোভাবে জানা আছে দলনেতার, আর সেটা জানতে গেলে আগে একাধিকবার ব্যাংকে এসে সবটা ভালো করে নজরে এনেছে কি, তাই তো? অতএব আগের ফুটেজগুলোকে যদি থরলি একবার দেখা যায় তাহলে কমন চেহারা নিশ্চয়ই পাওয়া যাবে। চলো দেখি জালে ঢাকা চেহারাটা কম্পিউটারে কেমন আসে এবার। 1 মাসের ফুটেজ থেকে লোকটাকে খুঁজে বার করা বেশ টাইম কনজিউমিং হয়ে যাবে অরিত্রদা। তাড়াতাড়ি হবে না। টাইম তো লাগবে তমাল, তবে স্পেশাল সফটওয়্যার ব্যবহার করে আমরা মিলগুলো একটু তাড়াতাড়ি বার করে ফেলতে পারি। সবটাই নির্ভর করছে আজকের আউটকামের ওপর। আচ্ছা, তুমি ফোনগুলো লাগাও তো, ঘড়ির কাঁটা অলরেডি 12টা ছুঁই ছুঁই। তমাল আর দেরি করল না, ইশারায় এসে ডেকে নিল কমলেশকে। দিন 3 পর সমস্ত ফুটেজ কালেক্ট করতেই 1.5 দিন চলে গেল। ফুটেজ সংগ্রহ করার পর থেকে বাকি কাজ বুলেট গতিতে এগিয়েছে। সমস্ত ফুটেজ বারবার পুঙ্খানুপুঙ্খ দেখে যে সম্ভাব্য চেহারা বেরিয়েছে তার সঙ্গে 2 জন মানুষের চেহারার মিল পাওয়া যাচ্ছে। অরিত্র নির্দেশ দিয়েছে এই 2 জনের ব্যাকগ্রাউন্ড চেক করতে। সেই সমস্ত রিপোর্ট নিয়ে এখন পরবর্তী কাজের প্ল্যান কি হবে তাই নিয়ে অরিত্রর কেবিনে একটা ছোটোখাটো মিটিং বসেছে। অরিত্রদা, যে 2 জনকে আমরা সাসপেক্ট করছি তাদের একজনের নাম অরবিন্দ বাপট। অরবিন্দ একজন প্রপার্টি ব্রোকার। চার্চ রোড, স্যান্টাক্রুজ ইস্টে ওর রিয়েল এস্টেটের অফিস আছে। লোকটার ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার, কোনো ঝুট ঝামেলার রেকর্ড নেই অরবিন্দের। কোনো ক্রিমিনাল রেকর্ড আছে? না দাদা, অল ক্লিয়ার। আর একজন তেজস হোলকার, এই লোকটার কেস ইন্টারেস্টিং। যেমন? তেজসের ওয়েল্ডিংয়ের ব্যবসা, একার নয় 3-4 জন পার্টনার মিলে কাজ করে। এর পাস্ট বেশ মশলাদার। ছোট থেকেই মারপিট ইত্যাদিতে হাত ভালোই পেকেছিল। মাঝে কিছু খুচরো চুরি ছিনতাইও করত। একবার ধরা পড়ে মাস 6 জেল খেটেছে। জেল থেকে বেরিয়ে বছর 4 হলো ব্যবসা করছে। রিসেন্ট কোনো অপরাধ? না দাদা, রিসেন্ট কোনো অপরাধের রেকর্ড নেই। তেজসের চেহারার সঙ্গে তন্ময়ের রেডি করা প্রবাবেল অপরাধীর চেহারা কিন্তু মিল ভালোই। তাহলে তেজসকে তোলো, ভালো করে ঝাঁকিয়ে দেখো আর কোনো খবর বেরোয় কিনা। রাজীব, তুমি আর কমলেশ চলে যাও ওকে তুলতে। ওকে দাদা। অরিত্র নির্দেশ পেতেই রাজীব ও কমলেশ বেরিয়ে এলো কেবিন থেকে। এরপর কোর্স অফ অ্যাকশন কি হবে অরিত্রদা? লেট তেজস কাম। ওকে ব্রেক করে কি পাওয়া যায় আগে দেখি আমরা। আচ্ছা, ধীরাজের বাড়িতে খবর দেওয়া হয়েছে? লোকাল থানা করেছে কাজটা। সুজয় কুণ্ডু বলছিল ধীরাজের 3 কুলোই বুড়িমা ছাড়া আর কেউ নেই।
সেই তো শোকে পাথর হয়ে গেছে। একমাত্র সন্তানকে বেঘরে হারানোর যন্ত্রণা সামলানো তো সহজ নয়। দেখো, ডাকাতি যদি একমাত্র উদ্দেশ্য থাকে তাহলে ধীরাজ কেন খুন হলো? অন্য ডাকাতি কেসে তো কেউ খুন হয়নি। গল্প আছে তমাল, গল্প আছে, ভেতরে ভালোই গল্প আছে। অরিত্র তেজসের ফাইলটা হাতে তুলে নিল। দরজা বন্ধ হবার আগে ডাগর চোখ দুটো ছুঁয়ে গেল বেলাকে। এই সময় নীলু ঘরের কাছাকাছি আসুক সেটা বেলা একদমই চায় না। কি একটা বই ফেলে গেছে ঘরে, তাই সে ফিরে এসেছিল এক পলকের জন্য। বই হাতে নিয়ে দে ছুটাবার। সাঁঝ নেমেছে। গঙ্গা যমুনায় এই সময় রোজ শুরু হয় উৎসব, চলবে রাত ভোর। এই উৎসবে আলোর রোশনাই নেই, ঝলমলে হাসি নেই, আনন্দের রেশ মাত্র নেই। আছে শুধু টাকার খেলা আর যৌনতার গন্ধ। গঙ্গা যমুনা নাগপুরের বিখ্যাত পতিতাপল্লী। সন্ধে নামার মুহূর্ত থেকে লোকজনের আসার হিড়িক পড়ে যায়। কে নেই সেখানে? সদ্য গোফের রেখা ওঠা কলেজের উঠতি ছাত্র থেকে শুরু করে মৃত্যুর দোরগোড়া এসে এক পা বাড়িয়ে রাখা বৃদ্ধ অবধি নারী মাংসের গন্ধে মাতাল হয়ে ছুটে আসে। হরেক প্রকার চাহিদা তাদের, উদ্দাম যৌনতার আবেগে ভরপুর সবাই। কারোর হাতে সময় কম কিংবা পকেটে টান প্রচুর। অল্প টাকার বিনিময়ে ছোট শট, মাত্র 10 থেকে 20 মিনিটের খেলা। কেউ কেউ আবার বেজায় দিলদার মানুষ, তাদের দিলের সঙ্গে পকেটও তেমনই খোলতাই, একেবারে যোগ্য সঙ্গত। ফলত চাঁদ ডুবে সূর্য আকাশে দেখা দিলে তবে তারা গাত্রোত্থান করে। তবে এরকম মানুষ সংখ্যায় কম। বেলার মতন গঙ্গা যমুনার বাকি বাসিন্দাদের এমনই কাস্টমার পছন্দ। একাধিক ব্যক্তির মনোরঞ্জন করার বদলে এই একজনের খিদমতগিরি করতে পারলে শরীর, মন, অর্থ সব দিকেরই চমৎকার দেখভাল হয়। অন্যথায় রাত ভর খেপ মারতে মারতে দিনের আলো যখন ফুটে ওঠে তখন শরীরে এক বিন্দু ক্ষমতা অবশিষ্ট থাকে না। অতিরিক্ত পরিশ্রম এবং হরেক কিসিমের বায়নাক্কা সামলানোর ধকল পরিস্ফুট হয়ে ওঠে শরীর মন জুড়ে। নীলুকে নিয়ে বেলার দুশ্চিন্তার শেষ নেই। নীলু ওর একমাত্র সহায় সম্বল। সময় যে কিভাবে বেড়ে যায় টেরই পাওয়া যায় না। মাথায় বেড়ে উঠছে মেয়েটা চড়চড় করে। মাস চারেক পরে নীলু 16তে পা দেবে। বেলার আদরের ধন নীলোফার। মেয়ে যত বড় হচ্ছে বাপের আদল ফুটে উঠছে তত। রাজ্জাক হোসেনকে যে দেখেছে সে কখনই বেলাকে প্রশ্ন করবে না নীলোফারের বাপকে। গঙ্গা যমুনায় কেউ কখনো এই প্রশ্ন তোলেও না। রাজ্জাকের মতন এমন রূপবান পুরুষের যে বেলাকে মনে ধরবে সে কথা বেলা নিজেও ভাবতে পারেনি কখনো। নাগপুরে রাজত্ব করে বেড়ায় রাজ্জাক। ক্ষমতায় আসীন যে দল, সেই দলের এক মুখপাত্র ছিল সে। কি তার রুয়াব কি কেতা। সপ্তাহে 3টে দিন বেলার ঘরে সে বাঁধা বাবু, আর বাকি দিনগুলো ছিল বেলার ছুটি। অর্থ, শাড়ি, গয়নায় ভরিয়ে রেখেছিল রাজ্জাক বেলাকে। বেলা তার জান ছিল যে। রাজ্জাক থাকতে বেলা আর কোনো পুরুষের কণ্ঠলগ্ন হতে পারে না, এই অলিখিত নিয়ম সকলেই মেনে নিয়েছিল। বেলার জন্য জান নিছাবর ছিল রাজ্জাকের। বেলার মুখ থেকে কোনো কথা খসার আগেই দুনিয়া জাহানের খুশিয়া উজাড় করে দিত সে। শুধু নিকার কথা উচ্চারণ করা মানা ছিল বেলার। আদরে মিশে যেতে যেতে গলার কাছে আটকে থাকা কান্নার পুঁটুলিটাকে জোর করে বুকের মাঝে ঠেলে দিত বেলা। সংসার করার স্বাদ কান্না হয়। কি যে হয়ে গেল তারপর! ভোট, রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা, গুলি বারুদ বোম, চারপাশে শুধুই আগুন। রাজ্জাক ব্যস্ত। দিনের পর দিন সে আসতে পারে না বেলার কাছে। সময় সুযোগ পেলে হয়তো মিনিট কয়েক কথা হয় মাসির ঘরে রাখা কালো জাপ্তা ফোনে। মানুষটা ঠিক আছে, শুধু এটুকুই শান্তি দিত বেলাকে। যদিও সেই শান্তির মেয়াদ বেশি দিন থাকেনি। কবে কখনকার কারচুপে গোটা একটা মানুষ লাশ হয়ে গেল, সেটা বেলা জানেই না। সে শুধু জানে শোক করার মতন সময় তার কাছে ছিল না। অস্থির সময়ের আঁচ থেকে বাঁচার জন্য গঙ্গা যমুনার বাসিন্দাদের চেষ্টার কসুর ছিল না কোনো। তার মাঝেই বেলা জানতে পারল সে আসছে। ভয়ে অন্তরাত্মা শুকিয়ে গেছিল। আইনি নেকা না হোক, মনে প্রাণে সে রাজ্জাকের বেওয়া। তমাম গঙ্গা যমুনা সে কথা মানে। রাজ্জাক চলে গেছে তাকে ছেড়ে, কিন্তু রেখে গেছে তার নিশানি। বাপের মতোই রূপের ডালি নিয়ে জন্মেছে নীলোফার, আর ওকে নিয়েই এখন বড় ভয় বেলার। গচ্ছিত ধনের উপর তো আর জীবন চলে না, কাজে তাকে নামতেই হয়েছে।
এই কাজ ছাড়া বেলা তো আর কিছুই জানে না। তারপর মেয়ে সন্তানের মা সে, মেয়ের ভবিষ্যৎ গড়ে তুলতে হবেই তাকে। নীলুর জীবন সে কিছুতেই নষ্ট হতে দিতে পারে না। রাজ্জাক বেঁচে থাকলে নীলোফারের জগৎটা তো আলাদাই হতো। মেয়েকে নিয়ে বেলার পক্ষে এই চত্বর ছেড়ে কোথাও যাওয়াও সম্ভব ছিল না। এখানে যেটুকু সুরক্ষার বলয় আছে, বাইরের দুনিয়ায় সেইটুকুরও আশা করা অন্যায়। চারপাশে শিয়াল কুকুরের বাস, দাঁত নখ বার করে থাকে তারা সব সময়, শুধু একটু সুযোগের অপেক্ষা। নীলু স্কুলে যায় নিয়মিত, পড়াশোনায় সে বেশ ভালো। নিজের অকাতের বাইরে গিয়ে সে নীলুকে বড় ইংরেজি স্কুলে ভর্তি করেছে। বেশ্যাপল্লীতে নামজাদা লোকের আনাগোনার তো অভাব নেই। আর এইসব ছোটোখাটো দয়া দাক্ষিণ্য পেতে শুধু শরীরটা মিলতে হয়, কিছুটা রং ঢং দেখাতে হয়। এইসব তো বেলাদের মতন মেয়েদের জন্য খুবই সামান্য ব্যাপার। বেলা চায় নীলু অনেক বড় হোক, অনেক পড়াশোনা করুক, বড় চাকরি করুক, আর গঙ্গা যমুনার বাইরে একটা সম্মানের জীবনযাপন করুক। শিয়ালের চোখ ঘুরে বেড়াচ্ছে চারপাশে। নীলু শরীরের দাম প্রচুর, গণনা করতে পারলে ঘরে প্রচুর টাকা ঢুকবে। নীলুর মতন রূপসীর জন্য বড় বড় সেঠেরা জলের মতন টাকা খরচ করতে রাজি আছে। বেলার কানের কাছে সারাদিন হাজারো মন্ত্রণা আসে, কিন্তু বেলা দৃঢ় প্রতিজ্ঞ, মেয়েকে সে এই পেশায় নামতেই দেবে না। ইদানিং মাঝে মধ্যেই বেলার ঘরে একটা উঠতি ছোঁড়া আসে। নাগপুরের এক নামকরা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। শুরুতে বন্ধুদের জুটিয়ে এনেছিল নিষিদ্ধ স্বাদ পেতে। বার কয়েক সদল বলে আসার পর এখন তার হিম্মত বেড়েছে প্রচুর। একা একাই চলে আসে। বয়সে বড় মহিলা তার পছন্দ। হাতে কলমে শিক্ষাপ্রাপ্তি হয় তার বেলার কাছে। বাচ্চা ছেলে, দেখতে শুনতেও মন্দ নয়। মুখের মধ্যে সারল্যের ছাপ আছে। বেলা জানে ওই সারল্যের আয়ু বেশি দিন নয়। সময়ের সঙ্গে সঙ্গে ও ছেলে তুখর হয়ে উঠছে। ছেলেটার নাম নাকি অভয়, যদিও এখানে সবাই নাম ভাড়িয়েই আসে। বাচ্চা বলেই হয়তো বেলার কেমন মায়া হয় ছেলেটার জন্য। ভালোবেসে সে ছেলেটার নাম রেখেছে প্রেমবাবু। ছেলেটার চোখ দুটো বেশ মায়াময়, অনেকটা ইয়াং বয়সে সঞ্জয় দত্তের মতো। নীলুর বই হাতে এমন ছুটে যাওয়া চোখ এড়ায়নি অভয়ের। বেলা দরজা বন্ধ করতেই সে প্রশ্ন করে ওঠে, কে ও? থমকে যায় বেলা। বুকের ভেতরটা ছলাৎ করে ওঠে ওর। বেলা কখনোই চায় না এখানকার কোনো কাস্টমারের চোখে পড়ুক নীলু। সে কোনো উত্তর দিল না। কিছুক্ষণ অপেক্ষা করে অভয় আবার জিজ্ঞেস করল, কন হে वो बच्ची? এখানে থাকে ও? পড়াশোনা করে? বাহ, তোমার মেয়ে বুঝি? ও আমার লড়কি আছে, স্কুলে পড়েও, লেখাপড়ায় খুব ভালো আছে। কি বলছো তুমি? এই পরিবেশে থেকে তুমি মেয়েকে লেখাপড়া শেখাচ্ছ? এর থেকে বিশাল আনন্দের কিছু হয় না। আমার খুব ভালো লাগলো। তুমিও তো পড়াশোনা করতে পারো। পড়ালেখা আর আমি কি তোমার মাথা খারাপ হলো প্রেমবাবু? মেয়ে পড়ছে, বাস আমার ওতেই হবে। আরে পড়াশোনার বিকল্প হয় না কোনো। তুমিও পড়ালেখা করো মেয়ের সঙ্গে, ভালো লাগবে দেখো। পড়ালেখা তো তুমিও করো প্রেমবাবু, তারপরেও এখানে এসে তোমার সময় নষ্ট করো কেন? अरे আমি মোটেও সময় নষ্ট করতে আসি না। मुझे बहुत पसंद हो तुम, তাই বারবার আসি। আর अगर नहीं आओ तो আমার মনটা কেমন করে তোমার জন্য। आय हाय प्यार। पता नहीं, কিন্তু তোমাকে ভালো লাগে খুব। আজ আরো ভালো লাগছে জেনে যে তুমি তোমার বাচ্চিকে লেখাপড়াও করাও। তুমি ভালো মানুষ পেলা। বেলা হেসে উঠে বুকের আঁচল ফেলে দেয় নিচে। দু হাতের বেড়ে জড়িয়ে ধরে অভয়কে। এই অমোঘ আকর্ষণকে তুচ্ছ জ্ঞান করার ক্ষমতা নেই অভয়ের। আদিম খেলায় ক্রমশ মেতে উঠতে থাকে সে। অভয়কে ইচ্ছা মতন খেলা করার সুযোগ করে দেয় বেলা। তার চোখের কোণ চিকচিক করে ওঠে এক বিন্দু জলে। নীলুকে নিয়ে কথা বলতে চায় না সে কারোর সঙ্গে। প্রেমবাবুকে যতটা বিলাসী মানুষ ভেবেছিল বেলা, ততটাও সে নয়। ইদানিং সে দিন দুপুরেও মাঝে মাঝে এসে উপস্থিত হয় গঙ্গা যমুনাতে। না, বেলাকে কাছে পাবার জন্য অতটাও ব্যাকুল নয় সে।
প্রেমবাবু আসে নীলুকে পড়াশোনায় সাহায্য করতে। ক্লাস 9-এ পড়ে নীলোফার। ক্লাসে ওঠার পরীক্ষায় সে কান ঘেঁষে অঙ্কে পাশ করেছে। স্কুলে দিদিমণি বলেছেন একজন অঙ্কের টিচার রাখা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে, কিন্তু কার কাছে গিয়ে নীলুকে পড়ানোর জন্য অনুরোধ জানাবে বেলা তা জানে না। একদিন কথায় কথায় প্রেমবাবুর কাছে বলে ফেলেছে তার দুশ্চিন্তার কথা। তারপর থেকেই অভয় নীলুর লেখাপড়ার দায়িত্ব তুলে নিয়েছে কাঁধে। প্রথম প্রথম বড় চিন্তা হতো বেলার, কত কাজ যে জমে থাকে এই সময়, অথচ তার মন প্রাণ চোখ পড়ে থাকতো ঘরের ভেতরেই। নীলু একা আছে অভয়ের সঙ্গে, সেটাই সবচেয়ে ভয়ের কারণ বেলার কাছে। ঘর পোড়া গুরুতর, সবসময় ডরায় প্রাণখানা, সে সিঁদুরে মেঘের চিহ্ন থাকুক বা না থাকুক। যত সময় এগিয়েছে একটু একটু করে ভয় কেটেছে, নির্ভরতা বেড়েছে অভয়ের উপর। কয়েক মাস পরে স্কুলের একটি পরীক্ষায় নীলু আগের থেকে অনেক ভালো ফল করেছে। বেলার চোখের জল সেদিন বাঁধ মানেনি। প্রেমবাবুর কাছে সে আজন্ম কৃতজ্ঞ। মায়ার বন্ধন তো ছিলই কোথাও মনের গভীরে, তার সঙ্গে যোগ হয়েছে সম্ভ্রম। নীলুও উচ্ছ্বাসিত তার নতুন মাস্টার মশাইকে পেয়ে। মাইনে কত দেব সেইটা তো বলবে প্রেমবাবু। মাগনায় আমার লড়কিকে পড়াবে নাকি? সময় এলে সুদে আসলে চেয়ে নেব, তোমাকে বলতে হবে না কিছু। নীলোফার আমার প্রথম ছাত্রী, ওর উন্নতি হলে সেটাই আমার মাইনে হবে বেলা। ও মা, তাই হয় নাকি গো? কাম করলে তো পারিশ্রমিকও থাকে, এমন করে বললে বড় বোঝা বাড়ে গো। সমঝতে হো না আপ? সে না হয় একটু বোঝা বাড়লই, থাক বেলা। সময় এলে আমি না হয় চেয়ে নেব তোমার কাছে আমার দক্ষিণা। আর তাও যদি মন না চায়, আমাকে একটু বেশি করেই না হয় ভালোবেসো। বুকের কাছে টেনে নেয় অভয় বেলাকে। বেলার দিন রাত হঠাৎ করেই কেমন যেন বড় সুন্দর হয়ে উঠেছে। আজ নীলোফারের জন্মদিন। মেয়েটার তেমন কোনো বায়নাক্কা নেই, তবুও মায়ের মন তো, এমন সুদিনে কিছু ভালো মন্দ রাঁধতে তো ইচ্ছে করে। দুপুরে প্রেমবাবুর খাওয়ার নিমন্ত্রণ ছিল, কিন্তু সকাল সকালই চলে এসেছে অভয়। জন্মদিন তো কি হয়েছে, পড়াশোনায় ফাঁকি তার একেবারে পছন্দ হয় না। নিয়ম করে রোজ অঙ্ক করা বাধ্যতামূলক। নীলুও মাস্টারের সব কথা অক্ষরে অক্ষরে পালন করে। ঘরে দুজনে মিলে পড়াশোনা করছে। এই দৃশ্য বেলার চোখকে ভীষণ আরাম দেয়। সে আর পাশের ঘরের পুষ্পা বাজারে এসেছে। আজকের দিনে একটু কষা মাংস আর পোলাও না করলে চলে নাকি? 8 ঘন্টা দূরত্বে একটা ভালো মান্ডি আছে। দাম একটু চড়া বটে সেখানে, তবে জিনিস ভালো পাওয়া যায়। একা যেতে খুব একটা ভরসা পায় না বেলা, ঠকে যাওয়ার ভয় থাকে খুব। বিশাল বড় বাজার, চারপাশ ঘুরে রেস্ট বুঝে জিনিসপত্র কিনে ফিরতে একটু বেশি দেরি হয়ে গেল ওদের। ফিরতে ফিরতে সময়ের হিসাব করতে থাকে বেলা। পুষ্পা আছে, মাসি আছে, আশেপাশের ঘরের আরও অনেকে আছে। সবাই মিলে হাত লাগালে রান্না হতে কতক্ষণ। ঘরে ফিরে বেলার নজরে এলো দড়ির শিকল টানা। বেলা বাজার রেখে চারপাশে উঁকি মারে। মাসি, ও মাসি, আরে ও মাসি। বেলার ডাকে পাশের ঘর থেকে আসে চামেলি। চিল্লাস কেন? নীলু আর তোর ওই প্রেমবাবু একটু বেরিয়েছে হাওয়া খেতে। মাস্টার ছাত্রীকে উপহার কিনে দেবে কি না? কই, ওরা আগে তো কিছু বলেনি আমাকে। ও কি রে, মুখটা ওরম শুকিয়ে গেল কেন? ওরা একা যায়নি বাপু, মাসিকেও সঙ্গে নিয়ে গেছে। মাসি সঙ্গে আছে শোনার পরে বেলার বুকের ভেতরটা হালকা হলো একটু। চটপট কাজে নেমে পড়ল। বাকিরাও এগিয়ে এসেছে ততক্ষণ। হোক না আয়োজন সামান্য, রোজের ডাল ভাত চাপাটি ভাজির পাশে এ তো রাজকীয়। টুকটাক হাসি ঠাট্টার সঙ্গে চলছে হাত। সময়ের হিসাব আর থাকে না, সকলে মিলে কাজ করার আনন্দই আলাদা। রান্না প্রায় হয়েই এসেছে। মাংসটা আর একটু মজলেই একেবারে রেডি হয়ে যাবে। সবে একটু হাত পা ছড়িয়ে বসেছে বেলারা, হন্তদন্ত হয়ে মাসি এলো। মুখ লাল, কপালে বীজ বীজ করছে শ্বেতবিন্দু, চোখ মুখে অস্থিরতা। বেলার ঘরের সামনে দালানে এসে ধপ করে বসে পড়ল মাসি। আঁচল দিয়ে মুখের আলগা ঘামটুকু মুছে নিল। নীলু কই গো মাসি? তুমি একা যে বড়। আমি জানি না কিছু, আমারে জিজ্ঞাস না তোরা। আর এই বুড়ো হারে আমি কি পারি ওই তরতাজা তুই জোয়ানের সঙ্গে? হ্যাঁ, তত্তর করে এগিয়ে যায় ওরা,
আর ওদের পিছনে ধাওয়া করতে করতে আমি একবারে হাঁপিয়ে মরি। মোটা শরীর হলে অমনই হয় মাসি, একটু ব্যায়াম করো না রোজ। ওরা কি আসছে? তুমি তুমি একা চলে এলে কেন মাসি? আরে চলছি মাঝে মধ্যে ওদের খুঁজে পাচ্ছি না। এমন করে কত পথ যে হাঁটলাম তার কোনো ইয়ত্তা নেই। তারপর এক সময় আর ওদের দেখতে পেলাম না। কত খুঁজলাম, কত ডাকলাম, কারুর কোনো সাড়া নেই। কতক্ষণ আর একা একা খুঁজবো বল দেখিনি? তাই তো ফিরে এলাম গুটি গুটি পায়। ফিরে এলে? ওদেরকে একা ফেলে রেখে দিয়ে তুমি ফিরে এলে? এই শোন, আমি কি তোর মেয়ের পাড়াদার নাকি রে? হ্যাঁ, যাবার আগে তোকে বলি যায়নি কেন? সময় হলে ঠিক ফিরে আসবে, অত হেঁ দিয়ে মরার কিছু হয়নি রে বেলা। আর যদি ওর তোর কোল ছেড়ে পালানোরই থাকে তাহলে তুই কোনোভাবেই ওরে আটকাতে পারবি না। হ্যাঁ। মাসি উঠে নিজের ঘরের দিকে পা বাড়ালো, মুখে তার গজগজ অব্যাহত। বেলার মাথা কাজ করছে না কোনো। ওরে মাংস যে ধরে গেল! মাংসের হাঁড়ির উপর উপুড় হয়ে রান্না ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েছে চামেলি। বেলার কোনো দিকে মন নেই, দেওয়ালে হেলান দিয়ে বসে আছে সে। মাথার ভেতরে হাজারটা যুদ্ধ বিমান চলছে। সময় গড়ায়, দুপুর পেরিয়ে বিকেল নামে, সূর্য ডুবে যায় তার মাপা সময়। অন্ধকার গ্রাস করতে থাকে চারপাশ। পেটের টানে সবার ঘরে বিজলি বাতি জ্বলতে শুরু করে। বাবুরা এলে ঘরে দুটো টাকাও আসবে। দুপুরে ভরপেট মাংস পোলাও খেয়ে সকলে শরীর প্রায় আয়ঢাই। অনেক চেষ্টা করেও বেলার মুখে একদানা খাবারও তোলা যায়নি। চামেলি এসেছে বেলার কাছে বারবার। বেলার কাছে এসে বার কয়েক সে বলেছে, চল বেলা, একবার ওঠ, থানা একটা খবর দিই আমরা। পুলিশবাবুরা ঠিক খুঁজে বার করবে আমাদের নীলুকে। বেলার কানে যেন কোনো কথা যায়নি, সে পাথর হয়ে গেছে। একসময় চামেলি উঠে এসেছে বেলার পাশ থেকে। সময় পেরিয়ে যাচ্ছে, তাকেও তো সাজতে হবে। খিদে তো আর শোক বোঝে না। রোজের মতন আজকেও সবাই সেজে গুজে দৌড় ধরে নিজেকে মেলে দাঁড়িয়ে আছে। বেলার ঘরেই শুধু এক জীবন অন্ধকার। মুহূর্ত বয়ে যাচ্ছে নিমেষে। বেলার অপেক্ষা আর ফুরোচ্ছে না। ইন্টারোগেশন রুমে তেজাস হোলকার বিরক্ত মুখে বসে আছে, মুখোমুখি তমাল এবং রাজীব। কি করেন আপনি? দোকান থেকেই তো তুলে আনলেন আপনারা, আবার জিজ্ঞেস করছেন যে কি করি? যা জিজ্ঞাসা করছি তার উত্তর দিন। আরে উত্তর ফুত্তর ছাড়ুন, আগে বলুন তো আমাকে তুলে এনেছেন কিসের জন্য? হ্যাঁ, সবে জানবেন একা করে। আবার জিজ্ঞাসা করছি, কি করেন আপনি? আরে দেয়ার বাবা, খোঁজ খবর না করে আমাকে তুলে এনেছেন আর সেটা আমাকে বিশ্বাস করতে হবে? আচ্ছা, পাবলিক মাইরি আপনারা। আরে আমি ব্যবসা করি, হ্যাঁ, আমার ওয়েল্ডিংয়ের ব্যবসা আছে। 4 জন বন্ধু মিলেমিশে কাজটা করি, ও সবাই পার্টনার আছে। নিন, যা জানতে চাইলেন তার বাইরেও একটু ইনফো দিলাম। হ্যাঁ, তো এবার আমার প্রশ্নের উত্তরটা দিন তো, আমাকে এখানে তুলে আনলেন কেন? সে কি, আপনি জানেন না? 4টে ব্যাংক ডাকাতি, একটা খুন। আপনার এগেনস্টে চার্জ কিন্তু ভালোই। কে? ডাকাতি, খুন? আরে মাথা খারাপ নাকি আপনাদের? আচ্ছা আচ্ছা, আমাকে দেখে ডাকাত মনে হয়? হ্যাঁ, আমি মার্ডারার, খুনি? আরে আজব তো। আরে যাও, একটা কিছু বলে দিলেই হলো নাকি? প্রমাণ কই, প্রমাণ? আপনার এগেনস্টে চার্জ কিন্তু ভালোই জোরদার। আহা, এত অস্থির হচ্ছেন কেন? আছে আছে, সব আছে। সময় হলেই সমস্ত প্রমাণ দেখতে পাবেন। নিন, আপনার সঙ্গে আর যারা ছিল তাদের নামগুলো চটপট বলে ফেলুন। আরে কি ফালতু বকওয়াস করছেন আপনারা তখন থেকে? আমি ব্যাংক লুটেছি তার প্রমাণ কই? শুনুন, ওই ফালতু এলিগেশন দেবেন না কিন্তু। হ্যাঁ, সিসিটিভি ফুটেজে আপনাকেই দেখা গেছে তেজস, তাই চুপচাপ যা জিজ্ঞাসা করছি তার উত্তর দিন। এই ভয় দেখাবেন না, ভয় দেখাবেন না আমাকে। ভয় দেখাচ্ছে? আরে কোন ফুটেজের কথা বলছেন আপনি? হ্যাঁ, আমি ডাকাতি করেছি সেটা দেখাচ্ছে ফুটেজে? হ্যাঁ, এই গলা নামিয়ে। নিউজে নিশ্চয়ই দেখেছেন বা পড়েছেন যে ডাকাতরা সবাই নিজেদের চেহারা ঢেকে এসেছিল। ও আচ্ছা, আর সেই ঢাকা চেহারার পিছনে
আপনারা আমাকে দেখতে পেয়ে গেলেন? হ্যাঁ, প্রতিটি ব্যাংকের পুরনো ফুটেজ আমরা চেক করেছি। ডাকাতি হবার আগে প্রতিটি ব্যাংকে আপনাকে দেখা গেছে, ফুটেজে সেটা স্পষ্ট। কিরকম একটা অদ্ভুত লাগছে না ব্যাপারটা? আপনি যে ব্যাংকে যাচ্ছেন সেখানেই ডাকাতি হচ্ছে। কাকতালীয় ব্যাপার নাকি তেজাস? কি রে, ব্যাংকেও যেতে পারবো না কাজে? আমার কি ব্যাংকে কাজ থাকতে পারে না কোনো? আজও আইডিয়া তো মারি আপনাদের। হ্যাঁ, কি কাজে গেছিলেন ব্যাংকে, তাও বিভিন্ন এলাকায়? কাজ ছিল, হ্যাঁ কাজ ছিল তাই গিয়েছি। তো সব ডিটেলস আপনাদের বলতে হবে নাকি? আলবাত বলতে হবে। কি কাজ ছিল? ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার ছিল, তারপর ওই ফিক্সড ডিপোজিটও করার ছিল। 4টে ব্যাংকেই, তার মধ্যে 3টে শহরতলি এলাকার। আপনার ব্যবসা তো মেন সিটিতে। তো ব্যবসা শহরে বলে আমি কি অন্য কোথাও অ্যাকাউন্ট খুলতে পারবো না? হ্যাঁ, আরে আজব কথা বলেন তো আপনারা। না না, খুলতে কেন পারবেন না? কিন্তু 2টো ব্যাংকে তো আপনি কথা না বলেই ফিরে এসেছেন। চারপাশ ভালো করে দেখে তারপর ব্যাংক থেকে বেরিয়েছেন কেন? অ্যাকাউন্ট খোলায় যদি উদ্দেশ্য হয় তাহলে সেই কাজটা কেন করলেন না? আমার ওই ব্যাংকের এনভায়রনমেন্ট ভালো লাগেনি একদম। হ্যাঁ, এফডি রেটও কম ছিল, তাই ফিরে এসেছিলাম। রিয়েলি? আর তারপরেই ব্যাংক লুট। আপনার সঙ্গীরা কোথায়? ডিটেলস দিন। আরে কেন ফালতু বলছেন অফিসার? আশ্চর্য তো, ব্যাংকে গেলেই সে ডাকাত বনে যাবে। আরে আমি ডাকাতি করেছি তার প্রমাণ কোথায়? ব্যাংকে গেলেই তো আর প্রমাণ হয় না কিছু, কি? হ্যাঁ, আমি ডাকাতির সঙ্গে যুক্ত, পারলে সেটা আপনারা প্রমাণ করে দেখান। হ্যাঁ, এভাবে হেরাস করবেন না। হ্যাঁ, একদম না। আপনার পাস্ট রেকর্ড তো সোনায় বাঁধানো। জেলের হাওয়া তো আগেও খেয়েছেন। সেই রেকর্ডের ভিত্তিতে আমাকে আরামসে ডাকু বানিয়ে দেওয়া যায়, তাই তো? আপনাদের এলেম আছে বলতে হবে। হ্যাঁ, 3rd ডিগ্রি অ্যাপ্লাই করলে সব ডিটেলস বেরিয়ে আসবে এক এক করে। ওসব ভয় দেখিয়ে কোনো লাভ হবে না অফিসার। ইন্টারোগেশন রুমের দরজা খুলে গেল আচমকা। ঘরে যিনি ঢুকে এলেন তাকে দেখে থমকে গেল তমাল ও রাজীব। আপনি এখানে? মুম্বাই খ্যাত প্রথম সারির ক্রিমিনাল লয়ার দর্শন আপতে দাঁড়িয়ে আছেন, পিছনে কমলেশ। দর্শনকে দেখে তেজসের ঠোঁটের কোণায় যে হাসির রেখা ফুটে উঠল সেটি তমালের নজর এড়াল না। তেজস হোলকার আমার ক্লায়েন্ট। কোন চার্জে ওকে এখানে নিয়ে এসেছেন আপনারা? আপনি বসুন। 4 জনে বড় আপতে সাহেব, ব্যাংক ডাকাতি এবং মার্ডার। প্রুফ আছে? ফুটেজ? কিসের বেসিসে আপনারা তেজসকে এখানে তুলে এনেছেন? সাম ফুটেজ? সেখানে কি অপরাধ সরাসরি প্রমাণিত হচ্ছে অফিসার? চার্জ ফাইল করেছেন? দেখুন, ডাকাতির আগে ব্যাংকের প্রতি ফুটেজে তেজসকে দেখা গেছে। তাতে কি হলো? ইজ দ্যার আ প্রুফ? কান্ট বিলিভ বাচ্চাদের মতো কাজ করছে সিআইডি। এভাবে জিজ্ঞাসাবাদের নাম করে টুক করে ওকে আটক করবেন তা তো হয় না অফিসার। সব কিছুরই একটা প্রসেস আছে। হয় উপযুক্ত প্রমাণ দাখিল করে ওকে অ্যারেস্ট করুন, প্রপার চার্জ ফাইল করুন, তারপর ইন্টারোগেট করুন। এভাবে আমার ক্লায়েন্টকে হ্যারাস করার কোনো রাইট নেই আপনাদের। আমি আমার ক্লায়েন্টকে নিয়ে যাব এখন। কিছু বলার আছে আপনাদের? তমাল ইশারায় কাছে ডাকল কমলেশকে। দর্শন এবং তেজস ততক্ষণে ইন্টারোগেশন রুম থেকে বেরিয়ে পড়েছে। তেজসের মুখে হাসির ছটা। এক্ষুনি অরিত্রতাকে জানো। আরে আমি আটকাতে পারলাম না দর্শনকে। বুঝতে পারছি, এক্ষুনি যাও, হাতে টাইম নেই। কমলেশ দ্রুত পায়ে এগিয়ে গেল মিটিং রুমের দিকে। তেজস এবং দর্শন লিফটের সামনে দাঁড়িয়ে নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত। লিফট আসতে দেরি করছে বলে দর্শন আপতে দুবার বিরক্তিও প্রকাশ করলেন। তমালে চোখে বলল, মিটিং রুম থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসছে অরিত্রদা। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ মিস্টার আপতে। এই তো এলেন, এখনই চলে যাবেন? আরে আসুন না, লেটস হ্যাভ সাম টক। মেনি থ্যাঙ্কস। আপনারা আননেসেসারি আমার ক্লায়েন্টকে হ্যারাস করলেন। ডিউটি জানেনই তো। তারপর মিস্টার তেজস, এখন না হয়ে চলে যাচ্ছ, খুব তাড়াতাড়ি যাতে আবার আমাদের অতিথি হয়ে আসতে পারো সেদিকে আমি খেয়াল রাখবো, প্রমিস। ইউ কান্ট টক লাইক দিস অফিসার। 3টে গ্রামীণ ব্যাংক,
একটা মূল শহরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতি। গ্রামীণ ব্যাংকের সিকিউরিটি প্রায় না থাকার সমান। এক আধজন থাকলেও তাদের আটকানো অসম্ভব নয়। লুট হওয়া টাকার পরিমাণও কম, কিন্তু মোল্যান্ড ব্যাংকের সিকিউরিটির ব্যবস্থা ভালো ছিল, প্লাস প্রচুর টাকার ডাকাতিও হয়েছে। ইনসাইডার না থাকলে এত সহজে এত সফল ডাকাতি হওয়া তো সম্ভব নয় তেজস। ব্যাংকের ভেতর থেকে সাহায্য পেয়েছেন, তাই তো? ইনসাইডারের কথা শোনা মাত্রই এক পলকের জন্য তেজসের মুখটা কালো হয়ে গেল। পর মুহূর্তেই সে নিজেকে সামলে নিয়েছে। অরিত্রর কথায় কোনো উত্তর দিল না সে। পরবর্তীতে কাঁধ স্রাক করে এগিয়ে গেল। লিফট এসে পড়েছে। অরিত্র এগিয়ে এসে হাত বাড়িয়ে পথ আটকালো তেজসের। সাকসেসফুলি ডাকাতি তো হলো, কিন্তু ক্যাজুয়ালিটি? আগের ব্যাংকগুলোতে যেটা করনি এবার সেটাই করে বসলে। খুন। শুধু ডাকাতি হলো তবু কয়েক বছরের শাস্তি হবে, আর খুনের জন্য কি হতে পারে তা নিশ্চয়ই জানা আছে। লাইফ ফিনিশ। খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে তেজস হোলকার। তখন যেই আসুক তোমাকে আমার হাত থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে না, এটা আমার প্রমিস। হাত সরিয়ে নিল অরিত্র। তেজস এবং দর্শন ঝটফট লিফটের ভেতর ঢুকে গেল। অরিত্র চুপচাপ ওদের চলে যাওয়া দেখছে। তমাল তাকালো অরিত্রর দিকে। অরিত্র তার ভ্রু কুঁচকে আছে। এবার কেস যে প্রচুর গড়বড়ে তাতে তো আর কোনো সন্দেহ নেই অরিত্রদা। সামান্য একজন ওয়েল্ডিংয়ের ব্যবসায়ীর জন্য দর্শন আপ্তের মতো এক্সপেন্সিভ ক্রিমিনাল লয়ারকে হায়ার করা হয়েছে। পয়সাকে ঢালছে। আমার কেবিনে এসো সবাই, পরের কাজটা চোখে ফেলি। অরিত্র এগিয়ে গেল নিজের কেবিনের দিকে। অরিত্র তার স্পেশাল টিম নিয়ে আলোচনায় বসেছে। তমাল, রাজীব, কমলেশ এবং তন্ময় উপস্থিত। অরিত্র একটা কাগজে আঁকিবুকি কেটে চলেছে সমানে। কেবিনে এমন নিস্তব্ধতা যে পিন পড়লেও সজোরে শব্দ হবে। সকলে পরস্পরের মুখের দিকে তাকাচ্ছে। নতুন নির্দেশ পাবার অপেক্ষায় সকলে উপস্থিত, কিন্তু অরিত্র বড্ড বেশি রকম চুপ করে বসে আছে। তন্ময় গলা খাঁকারি দিয়ে নিস্তব্ধতা ভাঙার চেষ্টা করল। হরিত্রদা, একটা নতুন লিড পেয়েছি। আমি ডাকাতি ফুটেজগুলোকে বারবার দেখছিলাম, স্পেশালি মুলুন্ড কেসের। ধীরাজকে নিয়ে দুজন ডাকাত ভল্ট রুমে ঢুকেছিল। তাদের মধ্যে একজন মহিলা ছিল দাদা। লেডি? আর ইউ শিওর? বডি স্ট্রাকচার তো তাই বলছে দাদা। সিসি ক্যামেরায় ব্ল্যাক স্প্রে করার সময় হাত তুলে সামান্য সাইড করে দাঁড়িয়েছিল। তাতেই বডির আপার পোর্শনটা দেখে নিশ্চিত হলাম যে ওটা মেয়ে। হাইট, সাইজ, বডি ফ্রেম? আচ্ছা, চেহারাটা কীরকম হতে পারে এটার একটা আন্দাজ পাওয়া কি সম্ভব? মেয়েটার মাঝারি চেহারা, পাতলা গড়ন, বাট হাইট ভালো। দেখে মনে হলো যে 5-6 কাছাকাছি হবে। তবে এক্স্যাক্ট চেহারাটা পাওয়া তো চাপের দাদা। মাত্র কয়েক সেকেন্ডের টাইম ফ্রেম, বাট আমি চেষ্টা করে দেখছি কি করা যায়। গুড। ব্যাংকের বাইরে কোনো সিসি ক্যামেরা আছে কিনা খোঁজ লাগাও। আশেপাশে দোকানে বা সিগন্যালে কোথাও না কোথাও তো ক্যামেরা পাওয়াই যাবে। আমরা কি খুঁজবো দাদা? গাড়ি, ওরা কীরকম গাড়ি করে আসবে বলে মনে হয় তোমাদের? টাকা পয়সা লুটের কেস যখন বড় গাড়িই হবে, আমার মনে হয় না সেম গাড়ি নিয়ে কাজ করবে ওরা। সেম গাড়ি না হবার সম্ভাবনাই বেশি, আর ভাড়ার গাড়ি ব্যবহার করবে বলে মনে হয়। কি ধরনের গাড়ি হওয়ার চান্স বেশি? মোস্ট প্রবাবলি ভ্যান জাতীয় গাড়ি, তাতে জিনিসপত্র তুলতে সুবিধা হবে। খুব ঝাঁ চকচকে নিউ মডেলের গাড়ি তো আর হবে না দাদা। আবার লড় ঝড়ে গাড়িও হবে না। টাইমলি স্টার্ট না হলে মুশকিল তো। একটা ঠিকঠাক ভদ্র সভ্যভাবে চলার মতো গাড়ি চাই, তাই তো? আলাদা আলাদা গাড়ি হবার চান্স। তার মানে প্রতিবার নতুন গাড়ি ব্যবহার করা হয়েছে। ব্যাংকের বাইরে যতগুলো ক্যামেরার হদিশ পাবে সব থরলি চেক করবে। গাড়ির নম্বরগুলো পেলে কিছু লিড পাওয়া সম্ভব। আর নাম্বার প্লেট জাল হলে? হাইলি হতেই পারে, তবে কি গাড়ি সেটা জানা যাবে। প্লাস আর একটা জিনিসের খবর নিও কমলেশ। বলো। এই ডাকাতিগুলোর আগে বা পরে কাছাকাছি কোনো গাড়ি চুরির কেস রেজিস্টার্ড হয়েছে কিনা। গাড়ি ভাড়া করে সেটা আবার ফেরত দেওয়ার রিস্কও আছে। কেউ আইডেন্টিফাই করতেই পারে গাড়িটা, ওতে ধরা পড়ার চান্সটা বেড়ে যাবে। অতএব এমন হতেই পারে যে ভুয়ো পরিচয় দিয়ে গাড়ি ভাড়া করে একেবারে চম্পট দিল, পরে অন্য কোথাও গাড়ি বেচে দিয়েছে, কিংবা গাড়ির ভুল পাল্টে ফেলেছে একেবারে। তাহলে তো দাদা ওরা চুরি করা গাড়ি দিয়েই কাজ সারতে পারে। ভাড়া করা দরকারটা কি? মার্কেটে কোথাও কি চোরাই মাল পাওয়া যাবে সেটা তো ওদের জানতে কোনো অসুবিধা হওয়ার কথা না।
পয়েন্ট। তবুও গাড়ির ডিটেলস আমাদের জানা তো দরকার। অন্তত কি গাড়ি, কোন ব্র্যান্ড, কোন মডেল, এগুলোর হদিশ পাওয়া যাবে। আচ্ছা কমলেশ, তুমি সেন্ট্রাল ডেটাবেসটা খুঁজে দেখো ডাকাতি হওয়া ব্যাঙ্কগুলোর 10 থেকে 15 কিলোমিটারের মধ্যে কোথাও গাড়ি চুরি হয়েছে কিনা। এই ইনফরমেশনগুলো পেলেই আমাদের নেক্সট কোর্স অফ অ্যাকশন ঠিক করা হবে। ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার। তেজসকে যত তাড়াতাড়ি সম্ভব খাঁচায় পুরতে হবে। একজন খুনি গায়ে হাওয়া লাগিয়ে আরামসে ঘুরে বেড়াতে পারে না। একটা খটকা মাথা থেকে যাচ্ছে না। দর্শন আপতে তেজসের লয়ার, এও সম্ভব? অপরাধের দুনিয়ায় সবই সম্ভব তমাল। চোখ কান খোলা রাখো, অনেক কিছু দেখতে পাবে। চেয়ার সরিয়ে অরিত্র উঠে দাঁড়ালো। কমলেশের কাছে খবর পেয়ে অনগোয়িং মিটিং ছেড়ে সে বেরিয়ে এসেছিল। একবার মিটিংয়ের আপডেট নেওয়া জরুরি। দেশমুখ স্যারের রুমে যাচ্ছি। রাজীব, কমলেশ, তোমরা কাজে লেগে পড়ো। ফুটেজ এলেই তন্ময়ের কাজ শুরু হয়ে যাবে। মিনওয়াইল কোনো লিড থাকলে আমাকে জানাবে, হ্যাঁ? আর তন্ময় একটু দেখো মহিলার চেহারার আভাস কিছু পাওয়া যায় কিনা। অরিত্র পা বাড়ালো ডিসিপি পুষ্কর দেশমুখের কেবিনের উদ্দেশ্যে। তন্ময়ের সঙ্গে বসে টুকটাক কথার সঙ্গে ফুটেজে মহিলার চেহারা ভালো করে খেয়াল করছিল তমাল। মহিলার ফিগার কিন্তু বেশ ভালোই। তোমার নজরও তো বেশ ভালো দেখছি। তা এই সুন্দর ফিগারের মুখের আদল বের করা কি সম্ভব? খুব মুশকিল তমাল, খুব মুশকিল এটা। দেখো, তেজাসের মুখটা অলমোস্ট এক্স্যাক্ট এসেছিল, কারণ ডাকাতির আগেকার ফুটেজগুলোতে ওকে সরাসরি দেখতে পেয়েছি আমরা। আর মেয়েটার বাকি চেহারার আদল এসে যাবে সফটওয়্যার ইউজ করলে, কিন্তু এক্স্যাক্ট মুখ আসাটা প্রচণ্ড চাপের। তাও ভিডিও সাইজ কত, 20 সেকেন্ড, ছোট্ট একটা ভিডিও। বুঝতে পারছি। দাদা যখন বলেছেন ট্রাই করো, এর মধ্যে বাকি ফুটেজ এসে গেলে আরও কিছু লিড পাওয়া যাবে। কফি খাবে নাকি? মাথাটা ধরে আছে, এক নাগারে স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ। হয়ে যাক কফি। আমারও মাথা ধরে আছে, বুঝলে। হাত থেকে তেজসেরই ফসকে যাওয়াটা সালা খুব ভোঁচা মারছে, বুঝলে। চলো। কফি নিয়ে একেবারে আমার রুমে চলে এসো, তোমরা কথা আছে। ঘাড় না ঘুরিয়েই তমাল বুঝতে পেরেছে পিছনে অরিত্রদা দাঁড়িয়ে আছে। বাধ্য সহচরের মতন মাথা হেলিয়ে সম্মতি জানালো তমাল। অরিত্র রুমে ঢুকে টেবিলের উপর কিছু ফাইল রেখে চেয়ার টেনে বসে পড়ল। ফাইলের স্তূপ দেখে তমাল আর থাকতে পারল না, বলল, আজকেও রাত জেগে কাজ করবে নাকি অরিত্রদা? এগুলো কোন কেসের ফাইল? ক্রমশ প্রকাশ্য। আপাতত মুলুন্ড কেসটা সামলাই আমরা। মুলুন্ড ব্যাংকে সেদিন যারা উপস্থিত ছিল তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হয়েছে। আমি 100% শিওর যে কোনো ইনসাইডার ছিল, নাহলে এত বড় ডাকাতি সহজে হতে পারে না। চেকিং তো হয়েছে দাদা, তেমন কিছু পাইনি। যে খুন হলো তার ব্যাকগ্রাউন্ড? ধীরাজ কাপসে, কিন্তু ও তো ভিকটিম। ওর ব্যাকগ্রাউন্ড তো সেইভাবে চেক করা হয়নি। এমনিও ওর তো মা ছাড়া আর কেউ নেই, উনি তেমন কিছু ইনফো দিতে পারেননি। দহিসার গ্রামে থাকেন ধীরাজের মা, আর এখানে একটা মেসে থাকতো ও। তোমাকে বলেছিলাম। মেবি ধীরাজ ভিকটিম নয়। ভেবে দেখো কেন মারলো ওকে। আমার মনে হচ্ছে হি ওয়াজ দ্য ইনসাইডার। আর যাতে কোনো প্রমাণ না থাকে তাই হয়তো ওকে মেরে রেখে গেছে। যদিও পুরো ব্যাপারটা এই লং শট, কারণ এর আগে কোথাও ওরা কোনো ক্যাজুয়ালিটি করেনি। ওদের হাতে বন্দুক ছিল ঠিকই, কিন্তু ভয় দেখিয়ে ধমকে কাজ করে নিয়েছে। ইভেন কাউকে মারধরও করেনি। তার মানে টাকা পয়সা লুট করাই ওদের মেইন উদ্দেশ্য, খুন করা নয়। অনলি এক্সেপশন এই কেসটা। দেখো, কোনো অপশানই আমরা ছাড়বো না। বাই দ্য ওয়ে, ধীরাজের মেসে গিয়েছিলে তোমরা? না দাদা, লোকাল পুলিশ ওর ঘরটা আপাতত সিল করে রেখেছে। ধীরাজের কিছু জিনিস আছে ওখানে এখনো। ওর শ্রাদ্ধ শান্তি মিটলে তারপর ওর মা এসে নিয়ে যাবে সব। ইনফ্যাক্ট ধীরাজের শ্রাদ্ধ আগামীকাল। লোকাল অফিসারের নাম কি যেন? সুজয় কুণ্ডু। সুজয়ের সঙ্গে যোগাযোগ করে একবার ধীরাজের মেসে চলে যাও। ওর বিলঙ্গিংস চেক করো একবার। ধীরাজকে সন্দেহ করছো? কিছুই অসম্ভব নয়। ধীরাজ মরল কেন? ডাকাতদের প্রমাণ লোপাটের চেষ্টা। বেরিয়ে পড়ো তোমরা। আমিও যাবো। ঘুরে এসো, মাইন্ড ফ্রেশ হবে। আর ফ্রেশ মাইন্ডে সুন্দরী ডাকুর ইমেজ আরো ক্লিয়ার হতে পারে। কি পারে না?
ধীরাজের মেসের রুমে হানা দিয়ে তেমন কিছু জরুরি জিনিস পায়নি তমাল, কিন্তু জামা কাপড় এবং রোজের ব্যবহারের জিনিস ছাড়া একটি ল্যাপটপ আর কিছু মুভি ভিডিও পাওয়া গেছে। সময় ব্যয় না করে ল্যাপটপটি হস্তগত করল তমাল। এটা আপাতত আমাদের জিম্মায় থাকলো, ফরেনসিক চেক করা দরকার। শিওর স্যার, আপনাদের কাজে লাগতে পারলে আমার খুব ভালো লাগবে। মানে স্যার, কিছু জানা গেল? আমরা জানতে পারলে আপনিও খবর পাবেন সুজয়। দরকার হলে আবার আপনাকে বিরক্ত করব কিন্তু। একদম স্যার। গাড়িতে উঠে বসলো তমাল আর তন্ময়। তন্ময় এতক্ষণ চুপ ছিল, এবার সে মুখ খুলল। তুমি কিন্তু দিন দিন গুরু অরিত্র চ্যাটার্জি লাইট হয়ে যাচ্ছ। অরিত্রদাও চমকে যাবে এবার তোমাকে দেখে। আমি গর্বিত, গুরুকে অনুকরণ করা উচিত, বুঝলে? তোমার কাজ শুরু হলো এবার। ল্যাপটপ ঘেঁটে ফেলো, দেখো কেঁচো বেরোয় নাকি কেউটে। আমি এখনই একবার কথা বলিনি দাদার সঙ্গে। তন্ময় ল্যাপটপটি নিজের কাছে টেনে নিল। স্টার্ট করে দেখা যাক যন্ত্রটি পাসওয়ার্ড প্রোটেক্টেড কিনা। ঘণ্টা কয়েকের যুদ্ধকালীন তৎপরতার পরে তন্ময়ের মুখে হাসি ফুটে উঠল। ঘড়ি জানান দিচ্ছে মধ্যরাত আগত। এই সময় অফিসে সে আর তমাল ছাড়া কেউ নেই। ল্যাপটপের পাসওয়ার্ড ক্র্যাক করতে অনেকটা সময় গেছে। ইন্টারনাল ফাইলে তেমন কিছু পাওয়া যায়নি। ধীরাজের ইমেলে ঢুকতে পুনরায় বেশ বেগ পেতে হয়েছে। লগ ইন করার চেষ্টা বারবার বিফল হয়েছে। ধীরাজের একাধিক ইমেল আইডি এবং প্রতিটি আইডির পাসওয়ার্ড ক্র্যাক করে তন্ন তন্ন করে খুঁজেও কোনো লিড পাওয়া যায়নি। সবচেয়ে ব্যবহৃত হতো যে আইডিটি, সেটিতে আবার কয়েকশো ফোল্ডার। অধিকাংশ ফোল্ডারের অন্তর্জাল থেকে ডাউনলোড করা নগ্ন সুন্দরীদের ছবি এবং ভিডিও। প্রত্যেক ফোল্ডারের মেল ধরে ধরে চেক করাটা যথেষ্ট সময় সাপেক্ষ কাজ, তাতে সন্দেহ নেই কোনো। অবশেষে এত গরু খোঁজা করার পর তন্ময়ের মুখে হাসি ফুটে উঠল। তমাল, কেল্লা ফাতে, দেখো কি বেরিয়েছে। কি কোনো সূত্র পেলে? আরে পুরো বোম, দেখো না এসে। তন্ময় একটা ইমেল খুলে দেখালো তমালকে। ইমেলের কন্টেন্ট দেখে তমালের চোখ চকচক করে উঠল। আমি অরিত্রদাকে ইনফর্ম করছি। হ্যাঁ, এখন 12টা বেজে গেছে, ঘুমোয়নি নাকি? ও দাদার ফোন অন থাকে সারা রাত। ফোন না রিসিভ করলে একটা মেসেজ ছেড়ে বাড়ি যাব, না হলে কাল সকালে কপালে ঝাড় আছে। এত বড় খবরটা ইনস্ট্যান্ট না জানালে দাদা রাগ করবে। তাহলে আর কি, লাগাও ফোন, রিসিভ করলে স্পিকারে দিও। তমাল দ্রুত হাতে ফোনের ডায়াল প্যাডে 2 নম্বর বোতামটা জোরে প্রেস করতে রিং শোনা গেল। তমাল স্পিকার অন করে দিয়েছে। বার 2 রিং হবার পরে গম্ভীর কণ্ঠস্বরে গম গম করে উঠল। কি পেলে? থুরুপের তাস দাদা, মুলুন্ড ব্যাংকের ব্লু প্রিন্ট পেয়েছি। ধীরাজ কাউকে সেটা পাঠিয়েছে। ওইটাই তো গোলমাল দাদা। ইমেল আইডির কি একটা জগজম্প কঠিন একটা নাম দিয়েছে। আরে আমি চেষ্টা করলাম কার ইমেল আইডি সেটা খুঁজে বের করার, সুবিধা করতে পারলাম না। যেই করুক, সে একটা গোটা ফেক ইমেল আইডি তৈরি করেছে, আমি শিওর। কি রকম আইডি? আরে এই তো TAGAKINIHOGAV777 বাবু, জেমস বন্ড। আচ্ছা, মেলে কিছু লেখা আছে নাকি শুধু ব্লু প্রিন্ট অ্যাটাচড? শুধু FYI লেখা আছে, আর কিচ্ছু নেই। এই ফেক ইমেলের আসল মালিককে ধরতে হবে এবার। হোয়াট টু ডু তন্ময়? দেখো, আমি একটা উপায় ভেবেছি অরিত্রদা। সেম মেল যদি আমি ধীরাজের আইডি থেকে আবার পাঠাই, এই ফেক আইডিটাতে ব্লু প্রিন্টটাই আবার পাঠালাম তারা। কিন্তু ধীরাজ তো ডেড। ফেক আইডি হোল্ডার জানে নিশ্চয়ই সেটা। আমি ব্যাক ডেটে মেল করব, যাতে মনে হয় এনিহাউ মেলটা কিউতে ছিল আর পরে ডেলিভার হয়েছে, জানতেই পারবে না। তাতে কি কিছু ট্রেস করা যাবে তন্ময়? সে দায়িত্বটা আমার। মেলের মধ্যে আমি যা কারসাজি করে দেবো না, রিসিভার জাস্ট মেলটা খুলবে, তারপরে ওর লোকেশন সব ডিটেলস ঝাকঝাক করে বেরিয়ে আসবে। সফটওয়্যারে জাস্ট একবার মেলটাকে খুলতে দাও। ওয়েল, সাউন্ডস গুড। করে ফেলো তাই। কতক্ষণ লাগবে? আর ঘন্টাখানেক। যে ডেটের আগে মেলটা গেছে, আমি সেই ডেটেই সামান্য একটু আগের টাইমে পাঠাচ্ছি মেলটা, যাতে মনে হয় যে আগের মেলটা ফেলড হয়েছে বলেই ধীরাজ নতুন মেল করেছিল।
আর আগের মেলটা জ্যামজট পেরিয়ে এত দিনে ডেস্টিনেশনে রিচ করেছে। তবে এটা পুরোটাই একটা চান্স দাদা, কতটা লাগবে সেটা বলা। প্ল্যান ফেল করবার কতটা সম্ভাবনা আছে? দেখো, ডিপেন্ড করছে। প্রথমত মেল যদি নাই খোলে তাহলে তো কোনো লাভই নেই। দ্বিতীয়ত যদি ফিক্সড ডিভাইস ইউজ করে, যেমন ধরো ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ, তাহলে লোকেশনটা পাওয়া গেলেও পাবলিককে ইনস্ট্যান্ট ধরা যাবে কি না এটা বলা মুশকিল। আর তাছাড়া যদি কোনো সাইবার ক্যাফের কম্পিউটার ইউজ করে তাহলে তো হয়েই গেল, ট্রেস পাওয়াটাই চাপের হয়ে যাবে। প্রথম চান্সটা হাই থাকছে, হয় আউট অফ কিউরিসিটি মেলটা ওপেন করবে বা ট্র্যাপ ভেবে ইগনোর করতে পারে। দ্বিতীয় কেসের ক্ষেত্রে যদি ক্যাফেতে যায় সেক্ষেত্রে আমরা ফুটেজ পেতে পারি। প্রাইভেট ক্যাফেতে সিসি ক্যামেরা থাকে। যাই হোক না কেন, চান্সটা আমাদের নিতেই হবে। ফিঙ্গার ক্রস দাদা, প্রে করি মেলটা ওপেন করুক। আর এখন সবার হাতেই তো লেটেস্ট ফোন থাকে, মোবাইলে যদি মেলের অ্যাক্সেসটা করাই থাকে লোকেশন ডিটেলস ঝাকঝাক পেয়ে যাবে। বললাম তো, হোপ ফর দ্য বেস্ট। চলো তাড়াতাড়ি কাজ করে বাড়ি যাও, রেস্ট নাও, কাল সকালে দেখা হচ্ছে আমাদের। শুভরাত্রি জানিয়ে তৎক্ষণাৎ কাজে বসে গেল তন্ময়। তমালের এখন কিছুই করার নেই। সে কফি মেশিনের কাছে গিয়ে 2 কাপ কফি নিয়ে টেবিলে ফিরে এলো। ব্যাগ থেকে একটা বিস্কুটের প্যাকেটও বার করে আনলো। ব্যাগে শুকনো খাবার রাখা তার পুরনো অভ্যেস। সুইগি অ্যাপ খুলে চট করে খাবার অর্ডার করে দিল সে। ইয়েস, কমপ্লিট। শূন্যে হাত ছুড়ল তন্ময়। খাবার আসতে আসতেই যতটা সময় লাগলো তার মধ্যেই তার কাজ শেষ। মিনিট 40 লাগলো তন্ময়ের। চটপট খেয়ে নাও, তারপর বাড়ি গিয়ে একটু না ঘুমালে আর সার্ভিস দিতে হবে না। এবার অপেক্ষা, কখন মেলটা ওপেন করবে। বেশ রাত হয়ে গেল বলো। তবে যাই বলো বস, এসব কাজে কিন্তু থ্রিল আছে। রাত জাগার কষ্টটা টাচই করে না। মনিটর করবে নাকি রাতভর? রেস্ট নেবে না? আরে না না, মেল খুললে আমার ফোনে নোটিফিকেশন চলে আসবে। আর আমার ঘুম এমনিও খুব পাতলা। অন্তত এইটা তো বুঝে যাব যে কোন ডিভাইসে মেলটা ওপেন হলো। ক্যাফের কেস হলে তো কাল বেলা হয়ে যাবে নোটিফিকেশন পেতে পেতে। পার্সোনাল ডিভাইস হলে সঙ্গে সঙ্গে পাবো। দেখা যাক। এই চলো খেয়ে নি, পেটের মধ্যে জোরদার কেতন চলছে। ইয়ো 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 ইয়ো। আনন্দে দুপাক নেচে নিল তন্ময়। ক্লান্ত শরীর বিছানায় ফেলতেই অন্য দেশে পাড়ি জমাতে সময় লাগেনি বিশেষ। রাত কখন ভোর হয়ে গেছিল তন্ময় জানে না। বিশেষ শব্দ কানে আসতেই ঝট করে উঠে বসেছে। হাতে ফোন তুলে বড় বড় চোখে তাকিয়ে থাকলো তন্ময়। মেইল ওপেন করা হয়েছে। ঘড়ি বলছে সময় ভোর 4:30। এবার বুঝতে হবে কোন যন্ত্র ব্যবহৃত হয়েছে। বেশ কিছুক্ষণ মনিটর করার পরে তন্ময়ের মুখে হাসি ফুটে উঠল। সিগন্যাল মুভি। আনন্দে ফাঁকা ঘরে নিচেও নিল সে। অতি দ্রুত সে অরিত্র এবং তমালকে মেসেজ পাঠালো। সিগন্যাল মুভিং ফোন ইউজ হচ্ছে, আমরা ট্রেস করে ফেলতে পারবো দাদা। গ্রেট গোয়িং। মেশিনের লোকেশন মনিটরিংটা স্টার্ট করে দাও, দেখা হচ্ছে অফিসে। সকাল সকাল অফিসে পৌঁছে গেছে তন্ময়। ক্রমাগত লোকেশন ট্রেস করে যাচ্ছে। যাবতীয় তথ্য পেশ করা হয়েছে অরিত্রদার কাছে। আপাতত তন্ময়ের কাজ সমানে লোকেশনের আপডেট জানানো। অরিত্র 2জন অফিসারকে পাঠিয়ে দিয়েছে লোকেশনে। তারা তন্ময়ের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে আছে। মেল কার ফোন থেকে অ্যাক্সেস করা হচ্ছে সহজেই জানা যাবে। কিছুক্ষণ বাদে খবর আসা মাত্রই অরিত্র টিমের তৎপরতা বেড়ে গেল। অরিত্র বিভিন্ন ফোন কলে ব্যস্ত এবং তমাল সহ বাকি টিম অরিত্রর নির্দেশ অনুযায়ী বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে। ঘণ্টা 4 পরে ইন্টারোগেট রুমে মুখোমুখি বসে আছে অরিত্র এবং তেজাস। তেজাসের দোকান থেকে 2 কিলোমিটার দূরের একটি বাজার থেকে ওকে তুলে আনা হয়েছে। তুলে আনার সময় স্বভাবসিদ্ধ কারণে প্রবল হম্বিতম্বি করেছে, যদিও তাতে লাভ কিছু হয়নি। ফোন সহ তেজাসের সঙ্গে থাকা যাবতীয় জিনিস আপাতত সিআইডির কবজায়। তেজাস, তাহলে ভেতর থেকে খবর সাপ্লাই করছে ধীরাজ কাপসে, তাই তো? উত্তর দিন। আজ দর্শন হপ্তে এলেও কিন্তু কোনো লাভ হবে না। আমার এখানেই অতিথি হয়ে থাকতে হবে। প্রুফ কি? প্রুফ? ইমেইল। তোমার মেইল বক্সে সন্দেহজনক ইমেইল তার প্রমাণ। ব্যাংকের নকশা তোমার মেইল বক্সে, তাও সেটা পাঠিয়েছে ব্যাংকেরই কর্মচারী।
আরে কী সব বাজে বাজে বলছেন? আমার কাছে কোনো মেলই আসেনি। তাই ধীরাজ কাপসে মেইল করেনি বলছো? কিন্তু ধীরাজের মেইল বক্স তো অন্য গল্প শোনাচ্ছে। ও আচ্ছা, কার মেইলে কি গল্প আছে সেটা জেনে আমি কি করব? হ্যাঁ, আমাকে এসবের মধ্যে জড়াচ্ছেন কেন? অপরাধীকে খুঁজে না পেয়ে নিরীহ মানুষদের বলির বাকরা করছেন। আপনাদের এসব কায়দা আমার খুব ভালো করে জানা আছে, বুঝলেন? অরিত্র এবার মাথা ঘুরিয়ে তাকালো পিছন দিকে। তমাল দাঁড়িয়ে আছে। অরিত্র তাকাতেই সে ইশারা বুঝে বেরিয়ে এলো ইন্টারোগেশন রুম থেকে। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল সে। কিউবিক্যালে উঁকি মারতে দেখা গেল তন্ময় কানে এয়ার ডোপ লাগিয়ে চোখ বন্ধ করে চেয়ারে মাথা হেলিয়ে বসে আছে। তমাল এগিয়ে এসে তন্ময়ের কাঁধে ছোট্ট করে একটা টোকা মারল। স্পর্শ পেতেই চোখ খুলে গেল তন্ময়ের। তন্ময়, অরিত্রদা ডাকছে। ধীরাজের ল্যাপটপ নিয়ে এসো, তেজাসের ইন্টারোগেশন চলছে। ও দ্যাট মেল, চলো চলো চলো। ল্যাপটপ সহ দুজনে ইন্টারোগেশন রুমে যখন ফিরে এলো তখন ভেতরের ছবিটা কিছুটা আলাদা। অরিত্র কঠিন চোখে তাকিয়ে আছে তেজাসের দিকে এবং তেজাস মাথা নিচু করে থম মেরে বসে আছে। তমাল ল্যাপটপটা ওপেন করে অরিত্রর সামনে রাখল। ধীরাজের মেল বক্স থেকে লেটেস্ট পাঠানো মেলটা স্ক্রিনে খোলা আছে। অরিত্র ল্যাপটপের স্ক্রিন তেজাসের দিকে ঘুরিয়ে দিল। এই মেলটা তোমার ইনবক্সে কি করছে? কোন মেল? হ্যাঁ, এই মেলটা আজ এসেছে। এটা কিসের মেল আমি জানি না, আর তো কোনো মেল নেই আমার ইনবক্সে। পুরনো তারিখের মেল আজ এসেছে? বিশ্বাস করতে বলছো? আর কি আছে তোমার মেইলের ইনবক্সে আর কি কি তুমি উড়িয়ে দিয়েছো তার সব নারী নক্ষত্র বেরিয়ে যাবে। ডোন্ট ওয়ারি, এক্সপার্টরা অলরেডি কাজে নেমে পড়েছে। তোমার বাঁচার আর কোনো উপায় নেই। আগের দিনই বলেছিলাম ডাকাতির শাস্তি আলাদা আর খুনের আলাদা। এবার তো লাইফ টাইম জেলের ভাত খেতে হবে তেজাস। খুনটা কেন করলে বলো তো? এত কাঁচা কাজ কেন করলে? আমি খুন টুন করিনি। তাহলে কি করেছো? ডাকাতি? 4টে ব্যাংকের লুটের পেছনে তোমার মাথা, তাই তো? আমাদের কাছে লুকিয়ে লাভ নেই তেজাস, প্রমাণ আমরা পাতাল খুঁড়ে হলেও বের করব। বিশ্বাস করুন, আমি খুন করিনি। আমার কারবার শুধুই টাকা নিয়ে। কে মারলো তাহলে ধীরাজকে? তুমি তো ছিলে ওর সঙ্গে ভল্ট রুমে। আমি একা ছিলাম না। হ্যাঁ, আমি একা ছিলাম না, সঞ্জীবাও ছিল। ও মেরেছে। কে সঞ্জীবা? চিনি না, কাজের জন্য ভাড়া করে এনেছিলাম। আমাদের কাজের জন্য এরকম অনেক লোক ভাড়া করতে হয়। এজেন্ট আছে, সেই সাপ্লাই করে। সঞ্জীবা মেরে দেবে সেটা বুঝতে পারিনি আগে, তাহলে ওকে ভোল্ট রুমে নিয়েই যেতাম না। কে সাপ্লাই দেয় লোক সব ডিটেলে বলো। সঞ্জীবা ছাড়া আর কে কে ছিল? সঞ্জীবা এখন কোথায়? আমি জানি না, আমি সত্যিই জানি না। সেদিনের ডাকাতির পরে ও পুরো গায়েব হয়ে গেছে। মানে কিভাবে গায়েব হলো? লুটের টাকা কয়েকটা বেগে ভরেছিলাম আমরা, তো আমি ভ্যান চালাচ্ছিলাম। মাঝে একটা ক্রসিংয়ে হেভি পুলিশ চেকিং চলছিল, তাই আমরা ঠিক করি যে আমি একাই গাড়িটা নিয়ে বেরিয়ে যাব আর বাকিরা সবাই ভাগাভাগি করে ব্যাগ তুলে নিয়ে সাইড দিয়ে নেমে চপড় দেবে। তো পরে আমাদের আড্ডাখানায় সবাই একসাথে হয়ে টাকাটা বাটোয়ারা করে নেব আর কি। তারপর তো গাড়িতে সবচেয়ে বড় যে ব্যাগটা ছিল সেটা নিয়ে সঞ্জীবা নেমে গেল। আর সেই যে গেল তা আমাদের সঙ্গে আর দেখা করলো না। ওকে আমরা আর খুঁজেও পেলাম না। ওদিকে ফোন নাম্বারও বন্ধ। যে ওর খোঁজ দিয়েছিল সেও কোনো খবর দিতে পারলো না। খুন কেন করলো জানতে চাওনি? হ্যাঁ, জিজ্ঞাসা করেছিলাম, বলেছিল পড়ে জানাবে, আর তারপর তো ভেগেই গেল। না 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 না, এই গল্পটা তো কোর্টে বিশ্বাস করবে না তেজাস। সঞ্জীবার খোঁজ না পেলে খুনের দায় তোমারই, বুঝলে? কোনো উপায় নেই তোমাকে বাঁচানোর। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমি সত্যি খুন করিনি। বিশ্বাস করুন। সঞ্জীবা কোথায় সেটাও আমি জানি না স্যার, তবে বাকি সঙ্গীদের হদিশ দিতে পারি। সবার ছবি আর ফোন নাম্বার আমি এখনই দিতে পারবো। হ্যাঁ স্যার, এখনই দিতে পারবো। সঞ্জীবার
সঞ্জীব আর নম্বর কাজ করছে না, বন্ধ বলছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাও দিচ্ছি। অরিত্র ইশারা করতে তমাল তেজসের দিকে এগিয়ে গেল। অরিত্র ধীর পায়ে বেরিয়ে এলো ইন্টারোগেশন রুম থেকে। কি হলো তারপর জানতে গেলে শুনতে হবে গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব, কাল ঠিক দুপুর 12:45। আজকে আপনারা শুনছিলেন লেখিকা শাশ্বতী চৌধুরীর কলমে সিআইডি অরিত্র সিরিজের কাহিনী পাপ প্রথম পর্ব। আজকের গল্পে যারা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আজকের গল্পের বেতারনাট্য রূপ দিয়েছে দিশানি, প্রচ্ছদ অলঙ্করণে প্রীতম, সমগ্র পরিকল্পনা, পরিচালনা এবং আবহ সঙ্গীতে আমি সন্তু। তাহলে আজকের জন্য এটুকুই। ফিরছি কাল দুপুর 12:45 গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেল রাজদেবী 2.0।